মিউট করে রাখবো। আনমিউট মিউট বিষয়টা একটু খেয়াল রাখবেন। আমরা যেহেতু ভার্চুয়ালি যুক্ত হয়েছি, আমি ফর্মাল ভাবে আমাদের প্রোগ্রাম আজকে 8:40 থেকে শুরু করলাম আপনাদের অনুমতি ক্রমে। আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব, হয়তো বা অনেকেরই এই বিষয়গুলো জানা আছে এবং অনেকেই ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার এখানে আছেন, তারা একটু সহযোগিতা করবেন। আপনারা আমার সাথে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন যে এই বিষয়গুলো আমাদের জুনিয়র বা আমাদের জানা দরকার কিনা এবং কতটুকু কি করলে কি হবে। যেহেতু আপনারা জব সেক্টরে আছেন, আমাদেরকে পরামর্শ দিবেন। এই আজকের প্ল্যাটফর্মটা হচ্ছে খুবই ওপেন প্ল্যাটফর্ম, কাউকে কোনো কিছু বোঝানো না, জাস্ট কিছু জিনিস শেয়ার করা, যদি আমাদের কাজে লাগে এবং এখান থেকে যদি আমরা প্রফেশনালি কিছু এগিয়ে যেতে পারি, এটা হচ্ছে আমাদের সার্থকতা। অ্যাডভান্টেজ বিডি শুধু আহ, এই ট্রেনিং পারপাসে কাজ করে না। আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কে মেশিনারি থেকে শুরু করে স্পেয়ার পার্টস এবং মেশিনারি এবং হচ্ছে পিএলসি প্রোগ্রামিং আমরা কাজ করি। তার সাথে সাথে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই আরএসসি বা অডিট বা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা কাজ করি। বিএসসি ইন ট্রিপলি মেনটেন্স এবং কমপ্লায়েন্সে 10-12 বছর আমি জব করেছি বিভিন্ন ফ্যাক্টরিতে। লাস্ট আমার ফ্যাক্টরি লেভেলের জব ইন্ড হচ্ছে ডিসেম্বরে। আর তার সাথে অ্যাডভান্টেজ বিডির অপারেশন ডিরেক্টর হিসেবে আছি এবং এই কোর্সটার মেনটেন্স কোর্স এবং হচ্ছে আরএস এর যে বিষয়গুলো থাকে, আমি ইনস্ট্রাক্টর হিসেবে আমি নিজেই কোর্স পরিচালনা করি। তার সাথে সাথে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেডের একটি প্রতিষ্ঠান আছে গাজীপুরে, সেই প্রতিষ্ঠানে আমি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছি। এই হচ্ছে আমার পরিচয়। থাকি আমি উত্তরায়। আপনাদের সাথে ফিজিক্যালি দেখা হলে আরো ভালো লাগতো, কোনো এক সময় হবে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন ইনস্টলেশন ফর অ্যাকর্ড আরএসসি অডিট রিকোয়ারমেন্ট। মানে হচ্ছে ইলেকট্রিক্যালের ডিজাইন গুলো এবং ইনস্টলেশন জন্য মেশিন ইনস্টল থেকে শুরু করে সাবস্টেশন এবং ডিভি থেকে শুরু করে যখন আমরা করব, আসলে অ্যাকর্ড বা আরএসসি এটা জাস্ট একটা বিষয়বস্তু। এটা এই বিভিন্ন আরএসসি বা নিরাপন বা যেটাই বলেন না কেন, টেকনিক্যাল অডিট যে থাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে। স্ট্যান্ডার্ড গুলো আমরা কিভাবে করব বা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যারা স্টার্ট পয়েন্টে আছে তারা কি করা দরকার, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কমপ্লায়েন্স এবং হচ্ছে আপনার মেনটেন্যান্সের প্রায় 7টা কোম্পানিতে আমি জব করেছি। এগুলো হচ্ছে একদম কয়েকটা কোম্পানি একসাথে দেখতাম আমি। এগুলোতে এক্সপিরিয়েন্স থেকে পাওয়া বা এগুলো নিয়ে কাজ করতে যে যে বিষয়গুলো অর্জন করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। এখানে যারা জব করেন, ভাই যারা আছেন একটু হ্যান্ড রাইজ করবেন। ডটে যে যদি আপনি ক্লিক করেন ফোনে বা ল্যাপটপে, হ্যান্ড রাইজের একটা অপশন আছে। আপনি যদি একটু মেহরবানি করে একটু হ্যান্ড রাইজ করেন। আনিক, আনিক ভাই আছেন? আপনি কোথায় আছেন ভাই? আমি রিফ্লেক্স প্যাকেজিং এ ইউটিলিটি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, ধন্যবাদ। আর কোনো ভাই ডাইং ফিনিশিং বা টেক্সটাইল গার্মেন্টসে আছেন? আমি রেনাটা ফার্মাসিউটিক্যালস এ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। কি হিসেবে আছেন? কোনটা কিনবে? কোনটা? জুনিয়র অফিসার হিসেবে আমি কর্মরত আছি এখানে। ধন্যবাদ, ধন্যবাদ। আর ভাই? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। মঞ্জুরুল, আমি আনোয়ারা গ্রুপে আছি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেইনটেনেন্স। আচ্ছা আচ্ছা, অনিল ভাই আপনি টেক্সটাইল ওটা নাকি ভাই? না, গার্মেন্টস আর নিট আর কি, নিটিং, আচ্ছা, গার্মেন্ট নিটিং আছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তাহলে কয়েকজন ভাই পেলাম, আপনারা সহযোগিতা করবেন যে আসলেই আমরা যারা জব করি বা জবের জন্য ছোটাছুটি করি বা যারা জবে আছি তাদেরকে প্রোগ্রেস হওয়ার জন্য কোন বিষয়গুলো জানা দরকার এবং ফ্যাক্টরি রিজনে বাংলাদেশের রিজনে কোন কোন বিষয়গুলো যদি আমরা জানি তাহলে জব সেক্টরে ভালো করতে পারবো বা ইঞ্জিনিয়ার হিসেবে একটা লেভেল তৈরি হবে আমরা আমাদের। এই বিষয়গুলো আপনাদের সাথে কিছু বিষয় আমি আলোচনা করবো আজকে। আর তার সাথে সাথে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করে আপনাদের বলার সুযোগ দেব। থ্যাংক ইউ সবাই। তো দেখেন, প্রথমে একটা বিষয় আমি আপনাদের সাথে, যেহেতু অডিট বা এখানে এই কথাটা অপশনটা আছে, এই জিনিসটা কি আমি যারা এটা নিয়ে কাজ করেননি তাদের জন্য বলবো। তাদের আরএসএ অ্যাকর্ড বলেন বা অ্যাকর্ড বলেন, আরএসএ বলেন বা হচ্ছে নিরাপন বলেন, আপনাদের কাছে একদম নতুন, ওই বিষয়টা নিয়ে আপনাদের একটা ধারণা দেব।
বিষয়টা হচ্ছে অ্যালায়েন্স। বাংলাদেশে আপনারা জানেন যে শিল্প, গার্মেন্ট, টেক্সটাইল যা আছে এগুলোতে দুইটা অপশন থাকে, একটা ইউরোপিয়ান ব্র্যান্ড, একটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড। আমেরিকান ব্র্যান্ড যেটা থাকে তারা একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে অ্যালায়েন্স নামে ছিল বা এখনো আছে, আমেরিকান ব্র্যান্ড যেটা। আর ইউরোপিয়ানের ব্র্যান্ড যেটা ছিল সেটা হচ্ছে আপনার অ্যাকর্ড, অ্যাকর্ড নামে ছিল, অ্যাকর্ড। তো বাংলাদেশে আপনার, আমরা যে শিল্প ক্ষেত্রে বা হচ্ছে গার্মেন্ট সেক্টরে যে ভালো কিছু করেছি এই দুইটার হাত ধরে। এই business- এই অ্যালায়েন্সে যতগুলো ভালো ভালো ব্র্যান্ড বা বায়ার আছে তারা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা হচ্ছে অ্যালায়েন্স। ইউরোপিয়ান ব্র্যান্ডের যে ভালো ভালো ব্র্যান্ড আছে ওটা হচ্ছে অ্যাকর্ড। এখন বলবেন যে এদের কাজ কি? এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানে, বাংলাদেশের যে প্রতিষ্ঠানে বা যে কোনো দেশের, মনে করেন অ্যালায়েন্সের কথা বলেন, যে দেশের যে প্রতিষ্ঠানগুলো থেকে ওরা মার্কেটিং করবে, মানে হচ্ছে বায়ার হিসেবে কিনবে পোশাক বা আরো আদার্স যে বিষয়গুলো, এখানে একটা স্ট্যান্ডার্ড ফলো করা, ওরা স্ট্যান্ডার্ড ফলো করে। ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি না হয় তাহলে ওই ফ্যাক্টরিতে ওনারা কোনো প্রোডাক্ট কিনবে না। তাহলে এটা গুরুত্ব বুঝেন যে আপনার একটা গার্মেন্টস গার্মেন্টস আছে, অ্যালায়েন্সের বা হচ্ছে আমেরিকার কোনো ব্র্যান্ড আপনার এখানে আসতেছেন না কেন? আপনার ফ্যাক্টরিটা এলোমেলো সেজন্য। তাহলে যদি ইন্টারন্যাশনাল বায়ার না আসে ফ্যাক্টরিতে, তাহলে আপনি বিজনেস করে বাংলাদেশের মার্কেটে কতটুকু আপনি ডেভেলপ করতে পারবেন, সেটা একটা বিষয়। এটা হচ্ছে, এবার হচ্ছে কি ইউরোপিয়ান ব্র্যান্ড, যেমন অ্যাকর্ড, আরএসসি বা আদার্স যেগুলো, এরা হচ্ছে এদেরকে ডিল করে। তখন হচ্ছে কি যতগুলো ইউরোপিয়ান ব্র্যান্ড আছে যদি আপনার ফ্যাক্টরিতে না আসে, আপনার ফ্যাক্টরি এলোমেলোর কারণে, তখন কিভাবে আপনার ফ্যাক্টরি বিজনেস করবে? সেজন্য এই এই এদের অন্তর্ভুক্ত থাকতে হয়, ওনাদের চেকলিস্ট থাকে বা একটা নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে যেতে হয়। এটা হচ্ছে অডিট বা হচ্ছে বিভিন্ন সংস্থার কথা বললাম। এখন দেখেন অ্যালায়েন্স কি বলতেছে। অ্যালায়েন্স কি নিয়ে কাজ করে? বাংলাদেশে ওয়ার্ক সেফটি নিয়ে কাজ করে। এবং হচ্ছে এই গ্রুপ গ্রুপ অফ এত, মানে হচ্ছে মেজর গ্লোবাল ব্যান্ড, মানে 28টা মেজর ব্যান্ড। 28টা বলতে এটা কম বেশি হতে পারে, এটা নেট থেকে নেওয়া। তো এই বিষয়টা হচ্ছে আপনি কি মনে করতেছেন, এটা কি মনে হচ্ছে নর্মাল আপনার নামে আমার নামে এরকম টাইপের ব্যান্ড? না, এটা হচ্ছে গ্লোবাল ব্যান্ড। এগুলো নিয়ে সেফটি নিয়ে কাজ করে, একটা বাংলাদেশ যখন যে ফ্যাক্টরিতে যাবে এটা নিয়ে কাজ করে। দেখেন এখানে বলতেছে ওয়ার্ক সেফটি বিল্ডিং 5 ইয়ার্স। এরা হচ্ছে 5 ইয়ারের জন্য। কত সালে? দেখেন এই 2013 সালে রানা প্লাজার বিল্ডিং কোলাপস হলো, যখন রানা প্লাজার যখন ভাঙলো, তাজরিন ফ্যাশন এগুলো নামে যখন কিছু ঘটনা ঘটলো 2013 সালে, আপনারা হয়তো জানেন, তখনই এই বিভিন্ন এই কোম্পানিগুলো বা এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসলো। একটা হচ্ছে অ্যালায়েন্স, একটা হচ্ছে আপনার অ্যাকর্ড। এরা বললো বাংলাদেশ সরকারের সাথে যে 5 বছরের জন্য আমরা আপনাদের এই বিষয়গুলো মনিটরিং করব। বাংলাদেশের সাথে চুক্তি হলো। এখন দেখেন, আপনারা দেখবেন যারা জব করেন বা যারা ইঞ্জিনিয়ার আছে, আগে এরকম ছিল যে একটা 10 তলা বিল্ডিং আছে, 2 তলা হচ্ছে গার্মেন্টস, তারপরে 3-4 তলা মনে করেন আবাসিক, তারপর আবার 5 তলায় গার্মেন্টস, তারপর নিচতলায় গার্মেন্টস, এরকম থাকতো না ভাই? আপনারা দেখেছেন? এবং আরো ছিল কি টিন সেট একটা, বা এলোমেলো, মানে সব জায়গায় ফ্যাক্টরি যার যেভাবে ইচ্ছা ফ্যাক্টরি দিয়েছে। এবং ওখানে ফায়ার সেফটি, ফায়ার হাইড্রেন্ট বা হচ্ছে আপনার যে এক্সটিংগুইশার এই সেইগুলো মানে ওভাবে রাখতো না। সিঁড়িগুলো একের অধিক সিঁড়ি থাকতে হবে, এক একজন একটা, বা ইলেকট্রিক্যালের যে বিষয়গুলো আছে আপনাকে মেনটেন করতো না। তখন ওরা ওরা কিছু ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ফায়ারের স্ট্যান্ডার্ড বা সিভিলের স্ট্যান্ডার্ড এগুলো দিয়ে একটা বললে যে যে এই এই জিনিসগুলো প্রয়োজন। কে বললো? এভাবে মনিটরিং করতো। তখন দেখেন একটা বাসা বা একটা প্রতিষ্ঠান যখন এলোমেলো থাকে, যখন প্রতিষ্ঠানকে গোছানোর জন্য অনেক টাকা কিন্তু কস্ট বেয়ার করতে হয়, যে এই করতে হবে সেই করতে হবে, এরকম করে। কারণ বাংলাদেশের যে কোম্পানিগুলো ছিল এগুলো অনেক মানে পেনফুল হলো, কিছু ছোট ছোট কোম্পানিগুলো মানে বন্ধ হয়ে গেল, আপনারা জানেন এটার জন্য। এবং যেটা মেজর যারা এই এদের রুলস রেগুলেশন মেনটেন করে যে ফ্যাক্টরিগুলো থাকে তাদের লিস্টেড করে তাদেরকে, এবং তাদের কাছ থেকে মাল কিনে, আপনারা জানেন। এটা হচ্ছে অ্যালায়েন্সের কাজ। অ্যালায়েন্স হচ্ছে 2013 সালে হয়। নর্থ আমেরিকান ইম্পোর্ট, এই যে অফ রেডি রেডিমেড গার্মেন্টস ফর বাংলাদেশ, প্রোডাক্ট ইন মোর দেন এত ফ্যাক্টরি, মানে এত ফ্যাক্টরি নিয়ে এটা গঠিত অ্যালায়েন্স। তাহলে অ্যালায়েন্সের ব্যাপারে সংক্ষিপ্ত কথাবার্তা গেল। এবার আসলো অ্যাকর্ড। অ্যাকর্ড আর আরএসসি। অ্যাকর্ড যেটা আপনার রোলস প্লে করতো, যেহেতু 5 বছর পর
এদের চুক্তি ভঙ্গ হলো বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের মানুষ যারা গার্মেন্টস সেক্টর বা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, এরা বললো যে না, একট বা এরাকে দায়িত্ব দেওয়া হবে না, এরা অনেক স্ট্রং ভাবে আমাদেরকে সব বিষয়গুলো ধরে, আর আমরা এগুলো রিমুভ করতে পারি না, আমাদের সাথে ওনাদের ম্যাচ হচ্ছে না, আমাদের এমন একটা কোম্পানি দাঁড় করাইতে হবে, আমাদের যারা গুরুজন যারা আছে বাংলাদেশের মাথা আছে, যে আরএসি নামে এই প্রতিষ্ঠানটা ফাউন্ড করবে, এই নাম, ঠিক আছে, এটা নামে ফাউন্ড করলো, এবং কিছু বিষয়গুলোকে শিথিলযোগ্য করে এবং হচ্ছে অ্যাকর্ডের রুলস রেগুলেশন নিয়ে এবং ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে এরা একটা প্রতিষ্ঠান দাঁড় করালো। তাহলে দেখেন এটা মেনটেন করা আমাদের জন্য সহজ হবে কিছুটা, যে এরা আমাদের ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা বুঝবে। এটা হলো কি, দেখেন বলছে দি আরএসসি ওয়াজ দ্য অফিসিয়ালি রেজিস্টার করলো কত সালে, এটা জয়েন্ট স্টক কোম্পানি নামে এই প্রতিষ্ঠানটা ফাউন্ড হলো। এটা এটা কত সালে? 20 মে 2020 সালে। হ্যাঁ, সেফটি মনিটরিং করবে এরকম নামে ওনারা ফাউন্ড করলো। এরা কি কি নিয়ে কাজ করবে, কি কি সেক্টর নিয়ে? দি আরএসসি ইজ দ্য প্রাইভেট ইনিটিভেল অফ দ্য বাংলাদেশ ইন্ডাস্ট্রি গ্লোবাল ব্যান্ড অ্যান্ড গ্লোবাল অ্যান্ড লোকাল ব্যান্ড বাংলাদেশি ট্রেড ইউনিয়ন। মানে এখানে চলে আসেন, এটাকে এত কঠিন করে নেওয়ার দরকার নাই, যে ওরা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নামে একটা হলো দি সোনালী লিমিটেড নামে, সন্ধানী নামে একটা হলো, একটা হচ্ছে ব্যান্ড নিয়ে কাজ করবে, একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করবে। এই এরা সবাই মিলে, এই তিনটা প্রতিষ্ঠান মিলে আরএসসি গঠন হলো, বুঝছেন বিষয়টা। এখন আরএসসির আবার কি, ব্যান্ড হচ্ছে, ফ্যাক্টরি হচ্ছে 150টা, না সরি, ব্যান্ড হচ্ছে 150টা, ফ্যাক্টরি হচ্ছে 1600+, ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। মানে এতগুলো লোকজন নিয়ে তারা কাজ করতেছে বাংলাদেশে, বিষয়টা হচ্ছে এরকম। এখন দেখেন মজার বিষয়টা, দেখেন যে আরএসিটা বিভিন্ন ফ্যাক্টরিতে এত প্রয়োজন হয়ে দাঁড়াইছে কেন। এখন এই যে আপনার ব্যান্ড অ্যাসোসিয়েশন, টেক্সটাইলের যে ব্যান্ড গুলো আছে, সাপ্লাই চেন এবং যে ট্রেড ইউনিয়ন, এই প্রতিষ্ঠানগুলো যদি অন্তর্ভুক্ত যদি আপনি না থাকেন কোনো ফ্যাক্টরি, এগুলোর কথা না শুনেন, তাহলে আপনি আরএসির অন্তর্ভুক্ত হতে পারবেন না। এবং আরএসি কে নিয়ন্ত্রণ করে এই 3 প্রতিষ্ঠান মিলে। দেখেন এখানে বলছে যে দি আরএসি হ্যাজ এ বোর্ড অফ ডিরেক্টর, কয়জন? 18 জন, 6 জন করে, 6 জন করে, এই যে এখান থেকে 3 জন, এখান থেকে 3 জন, এখান থেকে 3 জন, 3 6 18 জন বোর্ড ডিরেক্টর নিয়ে এই আরএসসি গঠন করা হয়েছে। এখানে হচ্ছে বাইরের কিছু আছে, বাংলাদেশের কিছু আছে, এরকম মিলে আপনার আরএসসিটা গঠন করা হয়। এখন বলবেন, কেউ যদি প্রশ্ন করতে পারেন যে আমরা কেন আরএসসির অন্তর্ভুক্ত হব বা অ্যাকর্ডের অন্তর্ভুক্ত হব বা অ্যালায়েন্সের বা অন্য অডিট যেটা আছে, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এদের অন্তর্ভুক্ত যদি আপনি না হন, তাহলে হচ্ছে দেশের যে বাইরের বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে তারা আপনার কাছে প্রোডাক্ট কিনবে না, ঠিক আছে। সেই জন্য কি হয়, এদের কাছে আইডি, আপনাদের এদের ফর্ম পূরণ করে কিছু টাকা পয়সা জমা দিয়ে এদের অন্তর্ভুক্ত হতে হয়, এবং হচ্ছে এরা মার্কিং সিস্টেম করে যে আপনার ফ্যাক্টরিটা 100তে কত পেলো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্টরি গুলো 3টা বিষয় নিয়ে কাজ করে। একটা হচ্ছে আরএসি কাজ করে ইলেকট্রিক্যাল, হচ্ছে আপনার ফায়ার, আর হচ্ছে আপনার সিভিল স্ট্রাকচার যেটা আছে সিভিল স্ট্রাকচারাল, আর হচ্ছে আপনার বয়লার। এই 1 2 3 4 4টা বিষয় নিয়ে কাজ করে আরএসি, পৃথক পৃথক ভাবে দেখে। অ্যাকাউন্টস এবং অ্যাডমিনের বিষয়গুলো কিছু বিষয় দেখে, কিন্তু স্ট্রংলি এই 3টা আপনার বিষয়গুলো দেখে আরএসি। এখন এখন বলবেন যে আরএসি দেখে, কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি, কেন আমরা আরএসির অন্তর্ভুক্ত হব, বা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, যদি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে করতে যাই, তো কেন আমরা এগুলো জানা প্রয়োজন? এগুলো প্রয়োজন আপনার যখন আপনি একজন ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্ট হিসাবে যখন কাজ করবেন। ধরেন কি বললাম, ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করে, সিভিল নিয়ে কাজ করে, আর হচ্ছে ফায়ার নিয়ে কাজ করে, আর হচ্ছে বয়লার নিয়ে কাজ করে। এখন আমরা যদি ধরেন যে এইগুলো সবগুলোই জানতে হবে আপনাকে, যারা ম্যানেজমেন্টে আছেন। যদি আপনি শুধু মনে করলেন যে না, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা আপাতত অফ থাক, জানবো তখন জানবো। ইলেকট্রিক্যালের যে কি কি বিষয়, যদি আপনি চাকরি করতে যান, এখন যারা চাকরি করতেছেন জানেন, আপনাকে আরএসসি বা অ্যাকর্ড বা অডিটের বিষয়গুলো 2 4টা কোশ্চেন করবে, যদি আপনি একটু সিনিয়র হিসেবে যান। যদি আপনি কিছু বলতে পারেন, তখন ম্যানেজমেন্ট, ধরেন যে আপনি ম্যানেজারের কাছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হিসাবে,
যখন আপনি দিচ্ছেন যে আপনার সিভিতে আপনি লিখে রাখছেন যে আমি আরএসসি অডিট বা হচ্ছে এই বিষয়গুলো আপনি জানি, আপনি 1-8 বছর চাকরি করেছেন বা 2 বছর চাকরি করেছেন, তখন যদি ম্যানেজার 10টা কোশ্চেনের ভিতরে আপনি 7টা অ্যান্সার দিতে পারেন, যেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের সাথে, বাট এটা হচ্ছে প্রফেশনালি অর্জন করা যায়, যেমন আরএসসি করে কি কি চায়, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো যদি আপনার নলেজ থাকে, তখন কিন্তু আপনাকে বলবো যে না, এই ছেলেটাকে দিয়ে বা ইঞ্জিনিয়ারটা দিয়ে কাজ করানো যাবে। এই কাজগুলো কি, মেন কয়টা বিষয় আপনাদের এখানে উঠিয়েছে। একটা হচ্ছে ইএলডি, এসএলডি, এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন টেবিল, আর্থিং পিট রেজিস্ট্রেশন টেস্ট রিপোর্ট, কেবল ইন্স্যুরেন্স রেজিস্ট্রি টেস্ট রিপোর্ট, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফর্মার ওয়েল টেস্ট রিপোর্ট, থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট টেস্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম বা শিডিউল, বা হচ্ছে লটো পলিসি, আরো আছে লটো পলিসি, এই টাইপের বিষয়গুলো। এখন দেখেন, একটা ইঞ্জিনিয়ার আমরা শুধু কি করি, যে আমরা শুধু চাকরি খুঁজি বা চাকরির পিছনে সাউন্ড শোনা যায় না আমার? কয়েকজন ভাই লিখছিলেন। জি, শোনা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার আছে। যে ভাই বলতেছেন যে সাউন্ড শোনা যায় না, হয়তো বা আপনার ওয়াইফাই বা হচ্ছে কোনো প্রবলেম হতে পারে, আপনার সেটা একটু রেজিস্টার দিয়ে দেখেন কেমন, বা আপনি এটা লগ মিটিং আউট থেকে করে মিটিং থেকে লিভ নিয়ে আবার জয়েন দিলে ঠিক হয়ে হ্যাঁ, যাবে। তাও হবে। থ্যাংক ইউ। তাহলে দেখেন, এখানে 11টা পয়েন্ট আছে। এখানে যারা জব করেন তারা আমাকে সহযোগিতা করবেন। এই 11টা পয়েন্ট ম্যাক্সিমাম কোম্পানিতে বাইরে থেকে করায়, ঠিক আছে না ভাই? যেমন এসএলডি, ইএলডি, এলপিএস ডিজাইন, তারপর হচ্ছে আপনার শুধু এটা 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 তো আপনাকে বাইরে থেকে করতেই হবে। থার্মোগ্রাফি, সার্ভে রিপোর্ট টেস্ট, আপনারা কি বলেন, এগুলা আপনাদের কোম্পানিতে 2-1 জন ভাই আছেন না যেগুলো বাইরে থেকে করে ম্যাক্সিমাম কোম্পানি, এবং ভেতর থেকে করে? জি শরীফুল ভাই। কোম্পানি নতুন হলে আমাদেরই করতে হয়, আর কোম্পানি পুরাতন হলে আগেই করা থাকে। করা থাকে, কিন্তু এসএলডি, ইএলডি তো আপনার, এসএলডি তো আপডেট হয়, চেঞ্জ হয়, জি জি, আপডেট আপডেট যখন হয় তখন আমরা নিজেরাই করি। থ্যাংক ইউ। বাংলাদেশে বাংলাদেশে অনেক কোম্পানি নিজেরা করে, এটা এখন ট্রেন্ড চালু হচ্ছে, ট্রেন্ড চালু হচ্ছে। ম্যাক্সিমাম কোম্পানি বা হচ্ছে বেশিরভাগ কোম্পানি এখন পর্যন্ত এটা বাইরে থেকে করায়, ম্যাক্সিমাম এগুলো, এখান থেকে অপশন গুলো, কিছু হয়তো ভেতর থেকে করায়, বাইরে থেকে। আর মজার বিষয় হচ্ছে, যখনই এটা বাইরে থেকে করায়, তখন কি হয় যে আপনার আমার ইঞ্জিনিয়ার কোনো কাজ নাই, এটা জাস্ট রিপোর্টটি ওদেরকে ডকুমেন্ট দিই, ওরা এসে করায়। তখন আমাদের কি করতে হয়, এখানেও আবার 2টা কথা আছে। যদি আপনি ভিতরে করবেন না বাইরে করবেন, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। ধরেন আপনার এসএলডি করে গেল, এলপিএস ডিজাইন করে গেল, এই দুটো আপনার করে একটা রিপোর্ট তৈরি করলো তারা। রিপোর্টটা আপনাকে দেখে ড্রয়িংটা বুঝে নিতে হবে। তাহলে বুঝার জন্য আপনাকে এটা জানা দরকার, একটা ইস্যু। তাহলে বাইরের পার্টি যদি করে, রিপোর্টটাকে বোঝার জন্য আপনাকে জানা দরকার, যে এই জিনিসগুলো অবশ্যই জানা দরকার, একটা ইস্যু। আর যদি আপনি করেন ফিজিক্যালি, আপনি করেন, তাহলে তো আপনাকে এটা জানতেই হবে, মানে তখন এসএলডি জানতে হবে, এলপিএস ডিজাইনে জানার জন্য ক্যাড জানতে হবে, আপনাকে অবশ্যই অটোক্যাড জানতে হবে। তাহলে দেখেন, এখন যদি আপনি বলেন না, এমনও আছে যে এগুলো জানে না ঠিক মতো, তারপরে কোম্পানি চলতেছে, অনেকেই চাকরি করে, এরকম দেখেছি আমাদের সাথে, আমাদের বসেরাও দেখেছি যে এই বিষয়গুলো অতটা জানে না, কিন্তু কোম্পানি কিন্তু রিপোর্ট চলে যাচ্ছে, তখন এটা বাইরের যে কনসাল্ট থাকে তার উপর ডিপেন্ড করতে হয়, উনি যা বুঝায় তাই বুঝতে হয়। এবং অডিটে যদি ভুল ধরে, তো ওর জন্য যদি আমাকে কোনো, মনে করেন এসএলডি বা এলপিএস ডিজাইন করে গেল, এয়ার টার্মিনাল গুলো ঠিক মতো বসায়নি, বা হচ্ছে এটা একটু গ্যাপ আছে, যেটা যেভাবে বসার কথা, এখন কোনো কারণে এরকম ভুল যদি ধরেন ভুল ধরলো, আপনিও এটা বুঝতে পারলেন না, তাহলে আপনার কোম্পানি যে হায়ার ম্যানেজমেন্ট থাকবে, আপনাকে কি করবে? আপনার প্রতি বিরক্ত বোধ করবে। তো একটা কোম্পানিতে জানেন, যারা বেসরকারি চাকরি করেন, যে আপনার প্রতি যদি বস বা হায়ার ম্যানেজমেন্ট যদি একবার অখুশি হয়, তাহলে আপনার স্যালারিও বাড়বে না, এবং চাকরিটা নিয়ে টানাটানি হবে, ঠিক না ভাই? বিষয়টা যারা চাকরি করেন, তো সেই জন্য আমি বলতেছি এই বিষয়গুলোকে অবশ্যই আমাদেরকে জানতে হবে, একদম ইজি বিষয়। এবং ইলেকট্রিক্যাল, আমি সবসময় বলি যে বেসমেন্টটা আগে ঠিক রেখে আমাদেরকে ধাপে ধাপে উপরে উঠতে হবে। সেজন্য এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের জানা দরকার। এটা তো কয়েকটা বিষয় আছে, আরো বিষয় আছে আমাদের কাছে, এগুলো তাতে এখানে যে কোর্স করতে হবে বা কি করতে হবে বিষয়টা না। আমি যতটুকু জানি, আমাদের সাথে যে কোনো সময় আপনারা ডকুমেন্টস নিয়ে আলাপ করবেন বা চাইবেন, আমরা দিয়ে দেবো, বা আপনার সাথে বসে আলাপ ভাইয়া, করবো।
ভাইয়া এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, আগের জি স্লাইডে। ভাইয়া। জি জি। ভাইয়া এখানে আপনি যেসব টেস্টের কথা বললেন আগের স্লাইডে, এখন ধরেন একটা গার্মেন্টসে মানে একজন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছে, তো কোম্পানি ওখানে যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ফ্যাক্টরিতে পার্মানেন্টলি আছে, তাকে দিয়ে কেন এই জিনিসগুলো করায় না, বা তাকে দিয়ে কেন এই জিনিসগুলো রেডি করায় না, মানে অডিটে সাবমিট করার জন্য? এটাকে একটু কাইন্ডলি বলবেন। করায় না কেন? জি ভাইয়া, না আপনি বললেন না যে মানে বাইরে বাইরে যারা কনসালটেন্ট থাকে তাদের উপর নির্ভরশীল হইতে হয়। এখন ধরেন একটা ফ্যাক্টরিতে একটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার থাকে, তো ওনাকে দিয়ে কেন এইসব কাজগুলো মানে করায় না? যে একটা এসএলডি প্রিপেয়ার করা বা এলপিএসটা ডিজাইন করে দেওয়া, যে বিভিন্ন টেস্ট গুলো করানো, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবেন কেন ভাইয়া? আচ্ছা, এটার মধ্যে দুইটা কারণ হতে পারে। যে একজন ধরেন একজন ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজারের যে মাথায় প্রেশার থাকে একটা কোম্পানিতে, যে ধরেন ম্যানেজার জানে বিষয়টা, যতটা ম্যানেজমেন্ট প্রেশার দিয়ে রাখে কোম্পানিতে, যে এসএলডি করতে এটাকে অনেক সময় দিতে হয় বা করতে হয়, এত সময় আমাদের কাছে থাকে না ওনার কাছে। তখন কি করে, ম্যানেজমেন্টকে এমন ভাবে বোঝানো হয় যে এটা বাইরে করাই বেটার হবে। উনি বুঝায় বা আমরাই বুঝিয়েছি, আমাদের হাতে সময় নেই, আমি পারি কিন্তু সময় নেই একটা। আর একটা গ্রুপ আছে আমরা দেখেছি এরকম, যে এখনো বাংলাদেশে আছে, যে উনি অনেক ম্যানেজার আছে, ডিজিএম আছে, জিএম আছে, যে উনি অটোক্যাড জানে না, উনি নিজেই জানে না। তাহলে উনি কিভাবে করবে বিষয়টা, বা উনার অধীনস্থ যারা ইঞ্জিনিয়ার আছে, 10 জন ইঞ্জিনিয়ার আছে বা 5 জন আছে, তারাও এটা জানে না। আমার কাছে এগুলা অনেকই আছে। কেমন? তো সেই ক্ষেত্রে আপনি ওটা এড়িয়ে যায়। অনেক কোম্পানি এখন, ওই যে এক ভাই বললো, যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো নিজে এখন করার চেষ্টা করে, গ্রুপ অফ কোম্পানিগুলোতে এই থার্মোগ্রাফি এবং মিটারটার হচ্ছে, তারপর আর্থ টেস্ট রিপোর্ট, এগুলো এখন নিজে নিজেই করে। কেমন? এটা করে না বিষয়টা এরকম না, এটাতে কিছু জিনিসপত্র কিনতে হয়, এখন কিনতেছে, এখন করতেছে। ক্লিয়ার বিষয়টা আপনি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখন এই ক্ষেত্রে ভাই যদি যারা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে থাকে, তারাও যদি ভাই এইসব জিনিসগুলো জেনে রাখে এখন, তাহলে তো ভাই জিনিসগুলো আশা করি তার জন্য প্লাস পয়েন্ট হবে, যে আসলে যেহেতু শুধু কোম্পানি প্লাস তাকে পয়েন্ট দিয়ে হবে না, দিবে। এখানে যারা চাকরি করে, হ্যাঁ, আপনি তাদের জি সাথে একটু শেয়ার করবেন যে এই বিষয়গুলো জানলে, এই জানার জন্য বেশি কিছু আপনাকে বেগ পেতে হবে না। আপনার লেভেলটা কতটা স্ট্রং হবে আর কতটা আপনি উপরে উঠবেন, সেটা যারা আপনি শর্টকাট পথে যাচ্ছে তারাই জানে এটা। কেমন? যে ধরেন যে 10 জন বা 20 জন ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হবে, অটোক্যাড জানা ইঞ্জিনিয়ার এখনো প্রফেশনালি আপনি 2 জন পাবেন না 10 জনের ভিতরে। যেহেতু জব করেছি, আমি জানি একজনও পাবেন না। এবং অডিট নিয়ে এতটা মাথা ব্যথা কোম্পানির, যে কিছুই বিষয় না। কিন্তু আপনি যখন ধরেন, যে আপনার কথা আমি বলতেছি, আপনি আরএসির ব্যাপারে কিছু জানেন না, তাহলে এখন যদি আপনাকে আরএসির দায়ভার দেওয়া হয়, আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং যাতে জয়েন করেছেন, তাহলে তো আপনি ভয়ে ভয়ে থাকবেন, এবং অডিটর যারা আসবে তাদের কাছে আপনি যা বলবে হু হু করবেন, আপনি তো জানেন না কিছু। যখন আপনি জানবেন যে অডিট হচ্ছে এটা, অডিট কোনো বিষয় না, আমার ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড যদি থাকে, কোনো বেটা এসে কথা বলতে পারবে না আমার সামনে। আমি এডিভিটা করেছি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, বিএনবিসি, এনএফপি এর রেফারেন্স আছে আপনার কাছে, ঠিক আছে, লোড ক্যালকুলেশন ঠিক মতো আছে। কোন অডিট যদি ভুল ধরে, কেন এটা ভুল ধরলেন, এটা আপনি আমাকে বলে যাবেন, বাধ্য। আর আপনি যখন জানেন না, তখন তো ওরা যা বলবে আপনি তাই করবেন। কথা ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এখানে কিছু ডেমো কোশ্চেন ক্রিয়েট করেছি, যেন আপনাদের একটু আহ, ভাবার জন্য, যে বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, কেবল ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, ট্রান্সফর্মার ক্যালকুলেশন কিভাবে করবেন, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবেন, এসিবি ভিসিবি কোনটা কখন ব্যবহার করবেন, 3 ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকা উচিত, এমসিসিবির সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করবেন, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিতে হবে, জেনারেটর আর্থিং কয়টা দিতে হবে, এলটি প্যানেল আর্থিং কয়টা দিতে হবে, এইচটির আর্থিং কয়টা দিতে হবে প্যানেলে, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস আর্থিং এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, পিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত, আরএসি কি, থার্মোগ্রাফি সার্ভো রিপোর্টটা কি, থার্মোগ্রাফি কয়টা ধাপ অবলম্বন করে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্টের মান কত মেগা ওহমের উপরে হতে হবে। জাস্ট এটা আপনাদের একটা ভাবার জন্য অনেকটি প্রশ্ন ক্রিয়েট করেছি, যে এই ধরনের প্রশ্নগুলো আসতে হবে। এখন আপনি এখানে কত পার্সেন্ট পারবেন বা কি বিষয়গুলো পারবেন, এখন তো আপনার ব্যাপার, এই বিষয়গুলো ডেভেলপ করতে হবে।
ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে এটা। এখন আমরা একটু যাই, একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই বিষয়টা নিয়ে আমি সবসময়, এই ফ্লো চার্টটা টোটালি আমার। দেখেন, যারা এখানে সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন, বা একজন ভাই ম্যানেজার আছেন, বা আরো সিনিয়র পারসন থাকতে পারেন, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, তাহলে আপনাদের জুনিয়র বা যারা আছে জিনিসগুলো জানার জন্য উৎসাহ পাবে আর কি। যে বাংলাদেশে যারা আমরা ইঞ্জিনিয়ার আছি, আমি থেকে শুরু করে, আমার মনে হয়েছে যে আমরা কাজ করি কোন দিক থেকে? এদিক থেকে। এদিক থেকে কিভাবে? ধরেন আমি ডুয়েট বুয়েট বা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকে বা প্রতিষ্ঠান থেকে আমি গ্রাজুয়েশন করে ইঞ্জিনিয়ার হিসেবে বের হলাম, দিয়ে আমি ইঞ্জিনিয়ার হিসেবে বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা কি পোস্ট হবে ওটা তো কোম্পানির ব্যাপার, কোম্পানি এক এক জায়গাতে এক এক রকম করে আপনারা জয়েন করায়। তো আমি জয়েন করার পরে দেখলাম যে আমি গেলাম, আমাকে 5 দিন বা 2 দিন মানুষের সাথে বসিয়ে পরিচয় করালো, তারপরে বললো যে মনে করেন এই কোম্পানিতে, এটা একটা কোম্পানি, এটা সাব স্টেশনের কাজ চলতেছে, সাব স্টেশন বসাচ্ছে। তখন আমাকে বলছে সোহেল সাহেব আপনি যান, ওখানে দেখেন কি করে। এখন আপনার কোম্পানি বেতন দিয়ে জয়েন করাল, যে কি দেখবেন আপনি? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখবেন? তো দেখতেছি, দেখতে দেখতে এখন কি, এখন মনে করেন ফরেনিয়ার আছে, যদি মেশিনের ব্যাপারে বলেন বা যেই আছে, বা থার্ড পার্টি আছে। এখন আপনি ইঞ্জিনিয়ার, কি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে চেয়ার দিবে একটা, বসে বসে আপনি দেখবেন? বিষয়টা কি এরকম হয়? যারা চাকরি করেন ভাই একটু সাউন্ড দেন। মানে দেখবো বলতে কি, যাও তুমি ওখানে যাও, মানে দেখা বলতে কি? কেউ একটু শেয়ার করবেন এক্সপিরিয়েন্স থেকে? বা তুমি যাও। আসসালামু আলাইকুম। যদি আমি একটু এই বিষয়ে বলি, আমার যেটা মনে হয় যে আসলে এটা দেখা বলতে তো আসলে অ্যাকচুয়ালি এখানে সম্পূর্ণ দায়ভার ডিউটিটা আমার উপরে পড়ে। তো এখানে ডিপেন্ড করে আসলে আমি পার্সনটা কতটুকু জানি। তো এটা হয় যখন আমি ভালো জানি, তো আমি দেখা যায় যে তাদের সাথে সাথে দেখতেছি, প্লাস আমি এখানে সুপারভিশন করতেছি, প্লাস আমি কাজও করতেছি। বাট আমি যখন না জানি, তখন তো আমার আলটিমেটলি আমার ওই মাথা নাড়তে হচ্ছে, আর বা আমি দেখতেই হচ্ছে, আলটিমেটলি তাকাই তাকাই বিষয়টা আমার কাছে এরকম মনে হয়। তো আলটিমেটলি দায়িত্বটা শুধু তো দেখার না, এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজটাকে নিজে বুঝে এবং এটাকে আদায় করে নেওয়াটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই যেটা মেসেজটা দিল, যে একটা হচ্ছে সুপারভাইজার করা, যদি আপনি জানেন। আপনি যদি না জানেন তাহলে কি সুপারভাইজার করবেন? কিচ্ছু করবেন না। তাহলে যখন আপনি জুনিয়র ইঞ্জিনিয়ার, ফ্রেশার ইঞ্জিনিয়ার যেটা বলে বাংলা ভাষায়, ঠিক আছে, আপনি তো জানবেন না, মানে সুপারভাইজার কথাটা আপনার সাথে যায় না, যে ফ্রেশার ইঞ্জিনিয়ার, ঠিক না ভাই? একটা, তাহলে আপনাকে কি করতে হবে? যে ডিভি বা মেশিন ইনস্টল হচ্ছে বা সাবস্টেশন ইনস্টল হচ্ছে, দেখা মানে তখন আপনাকে 8 দিন পরে বলবে, ধরেন আপনি বিএস ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কি আপনার পজিশনে, আপনার পজিশন, আপনাকে টেকনিশিয়ান বা ইলেকট্রিক্যালের যে আমার ওয়ার্ক করে, ফিল্ড ওয়ার্ক করে, যেটা ফিল্ড ওয়ার্ক, মনে করেন মেশিন ঠিক করে বা ইনস্টল হচ্ছে, কেবল টানতে হবে বা হচ্ছে ডিবিতে লাইন দিতে হবে, ওদেরকে ডেকে বলবে এই যে ইঞ্জিনিয়ার, মনে করেন ফোরম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যানকে বলে দিচ্ছে যেটা আমার ইঞ্জিনিয়ার, এটা তোমার সাথে সাথে রাখো। ম্যানেজার বলে দিচ্ছে বা সিনিয়র বলে দিচ্ছে। তো রাখো মানে কি? তুমি আগে কাজ করাও, বলে দিচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে, আপনাকে ভদ্রভাবে প্রথম দিন, যে সোহেল সাহেব জয়েন করেছে, ওনাকে আপনার সাথে সাথে রাখেন, ফোরম্যানকে বলতেছে। হ্যাঁ, মানে ওকে কাজটা করাও ঘাটটা ধরে, এরকম বলে দিচ্ছে, কিন্তু এটাই ল্যাঙ্গুয়েজ। আর নাহলে এনাকে কাজ করাও, এক এক জায়গাতে এক এক রকম করে বলে, কেউ ভদ্রভাবে বলে, কেউ তেড়াভাবে বলে। এই কাজ করে এই ফোরম্যান, আপনারা যারা ইঞ্জিনিয়ার কাজ করেছেন, ফোরম্যান যদি ইঞ্জিনিয়ার কাউকে পায় ওর আন্ডারে কিছুদিন, ওর থেকে আপনার পোস্ট বড়, কিন্তু কাজ তো শিখবেন আর কাজ, আপনাকে পেয়ে বসে আপনার নাকানি চুবানি খাওয়াই দেবে আপনাকে একদম। এই পারে না স্যার, এই করে, এই বুঝে না, কি ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কোন ইউনিভার্সিটি কি যে করেছে, এই ধরনের মাথাটা ম্যানেজার বা হচ্ছে সিনিয়র যে থাকে, আপনার খেয়ে ফেলবেন। তো একদম সিনিয়ররা কমন তো একটা ব্যাপার, রাইট? যে যে একটা কমন একটা ব্যাপার, এটা একদম কমন। কমন ব্যাপার। তখন বস যে থাকে, সে ডিজিএম হতে পারে, সিনিয়র হতে, যে কেউ সিনিয়র হতে পারে, তখন ও বুঝে যে না বেটা তুই পারবে। করতে 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 যখন আপনার ব্যাপার বেশি মাথাটা খেয়ে ফেলে, আর দেখে যে উনার সামনে যখন একটা বড় ধরনের ফল্ট করেন আপনি, তখন আপনাকে স্যাক করে বা আপনাকে বেতন বাড়ায় নেয় বা আপনাকে বাদ দিয়ে দেয়। এরকমই হয় নর্মালি বিষয়গুলো। মানে কোনোদিন হয়তো ভুল করেননি, একদিন ভুল করে দেখি ম্যানেজারের সামনে আপনি নিউট্রালের জায়গাতে আর্থিং লাগাচ্ছেন, আর্থিং জায়গাতে মনে করেন ফেজ লাগাচ্ছেন, এরকম হয়ে গেছে কোনো কারণে, আপনি শেষ। একটা বিষয়। একটা ফোন আসছে ভাই, একটা 30টা সেকেন্ড আপনাদের একটু
ইন্টারাপ্ট করবো। সরি ভাইয়া, আপনাদের ডিস্টার্ব করলাম। তো বিষয়গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, এখন এইগুলো প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে হয়ে থাকে। এই জিনিসগুলো এখন বর্তমানে ইঞ্জিনিয়ার যারা আছে ভ্যালু পাচ্ছে বা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এখন এই জন্য এগুলো ওভারকাম হওয়ার জন্য আমাদেরকে কিছু বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে এবং ওভাবে আগাবো। এবং আগের মতো যে মানে টেকনিশিয়ান, অনেক কোম্পানিতে এখন টেকনিশিয়ানরা এখনো চালায় প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গাতে ইঞ্জিনিয়ার জয়েন করার কারণে ইঞ্জিনিয়ার কিছুটা ভ্যালু হলো এবং একটা পরিবেশ ফিরে আসতেছে প্রতিষ্ঠানগুলোতে, টেনশনের কারণ নাই। এখন দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই ইনস্টলেশনের কাজটা প্রথমে পেয়ে যাই, আর এটাই হচ্ছে আমাদের জীবনের একটা ল্যাগিং হওয়ার একটা জায়গা। কোনো কোম্পানি আপনাকে যে ট্রেন আপ করে নিবে ওভাবে কিন্তু আপনার মানে বাংলাদেশে খুবই কম প্রতিষ্ঠান যে আপনি ইঞ্জিনিয়ার জয়েন করলেন, আপনাকে সব কাজগুলোকে জানিয়ে বুঝিয়ে 15 দিন 1 মাস 3 মাস ট্রেনিং হবে, তারপরে জয়েন করবেন। দেখেন বাংলাদেশে আপনি বিসিএস ক্যাডারও যদি হন, আপনি বা পুলিশ হন আর আর্মি হন, যে হন না কেন, বিসিএস ক্যাডার হলো আপনার কিন্তু যে বিষয়গুলো আপনি কাজ করবেন সেটা আপনার ট্রেনিং করিয়ে কিন্তু আপনাকে ফিল্ডে দেয়। আর বাংলাদেশে বেসরকারি যে ইঞ্জিনিয়াররা আছি, প্রথমে একদম আমরা মনে করেন সাদা শার্ট পরে কলেজ যেতাম, ইউনিভার্সিটি যেতাম, তাকে ইনস্টলের কাজে দিয়েছে, সেখানে মেশিন ইনস্টল করতে হবে এবং হচ্ছে আপনার সাবস্টেশন করতে হবে, ইলেকট্রিক্যাল কেবল টানতে হবে। তখনই আমাদের যায় মাথাটা নষ্ট হয়ে যে কি পড়লাম আর কি পেলাম। ইঞ্জিনিয়ারিং যেভাবে পড়ার কথা ছিল পড়েছি, বাট পেলাম না কিছুই। এখন এখানে যারা ইনস্টল করতে যাবে তারা কি করতে হবে, দেখেন শুনেন না, ফরম্যানের সাথে যাবে তখন কেবল টানতে হবে, 400 আরএমএ 300 আরএমএ 200 আরএমএ আপনার কেবল টানতে হবে, ধরতে হবে, টানতে হবে। মেশিনে হলে মেশিনের আপনার একটা মোটর ধরতে হবে, আপনাকে মেশিনে কিন্তু পাতি ধরতে হবে, হেল্প করতে হবে তাদেরকে। সাবস্টেশন সেগুলো করতে হবে, আপনার এখানে কেবল আর হচ্ছে আপনার এলটি প্যানেল, এগুলো তাদের সাথে একদম ওয়ার্কার লেভেলে কাজ করতে হবে আপনাকে। এটাই দেখে এসেছি আমি জুনিয়র দ্বারা। তো এই কাজগুলো করতে হবে, কোনো সমস্যা নাই, কাজ কোনোদিন কোনটাই ছোট না। তো আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো এগুলো করার জন্য আমি এত পড়ালেখা করিনি। আমি বিএসসি করলাম, আমি ডিপ্লোমা করলাম। প্রাথমিকভাবে আমি এটা করব, আমি এটা কত করব, 6 মাস ওর 3 মাস। এটা করার কারণে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটটা প্রথমেই বলে জব করতে হবে, জব করে শিখতে হবে। একটা দেখবেন যে জব করে শিখার কারণে দেখবেন যে 10 বছর জব করে আপনার ফ্রেন্ড সার্কেল বড় ভাই যারা আছে দেখেন, 5 বছর ওর 10 বছর জব করে, 5 বছর জব করে, এদের বেতন হচ্ছে 18 থেকে 20 বা হচ্ছে 30 সর্বোচ্চ, আরো বেশি আছে, 2-1 জন বেড়ে যায়। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এই যে টেকনিশিয়ান বা জুনিয়র যারা ইঞ্জিনিয়ার আছে তারা শিখাইতে চায় না, বা এতটা কাজের প্রেশার থাকে কোম্পানিগুলোতে যে আপনি যে এক্সট্রা কিছু শিখবেন সেটাও পারেন না। না পারার কারণে আপনি আপনার মন মানসিকতা, যেটা একটা উৎফুল্ল যে একটা মানে মেধাশক্তি ছিল যে আমি একজন ইঞ্জিনিয়ার, বের হলাম, তারপর থিসিস করব, আমি ট্রেন আপ হবো, ট্রেনিং করবো, এই জিনিসটা আপনার নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে 18 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা করে চাকরিতে জব করে কিছু শিখবেন, ও মন মানসিকতা নষ্ট হয়ে যায়, যা পাচ্ছেন চলতেছে। সেজন্য এই বিষয়টা একটা পেন হয়ে দাঁড়ায় আমার কাছে। আমার থিসিস বলে, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। হ্যাঁ, যে 12-13 হাজার 10 হাজার টাকা বেতন, আর আমাকে এত ডিউটি করতে হচ্ছে, আমি মানে ডিউটি প্যারা নিতে পারতেছি না। এই জিনিসটাকে ভাঙার জন্য আমি সকল জুনিয়রদেরকে বলি, বা যারা একটু মানে পাইপলাইনে যেতে যেতে আটকে আছেন তাদেরকে আমি বলি যে ভাই, এটা করতেছেন ঠিক আছে, চাকরি আমি প্রথমে বলি যে যাদের সামর্থ্য আছে বা চাকরি পাওয়ার যে কোনো মুহূর্তে আপনি চাকরি পাবেন, আপনাদের বড় ভাইদের সাথে কমিউনিকেশন আছেন, হুট করে কেউ চাকরিতে জয়েন না করতে আমি উৎসাহ দিই। এটা হয়তো আপনাদের সাথে দ্বিমত হতে পারেন যে হুট করে আপনি জয়েন করে 8,000 10,000 টাকা চাকরি করতে করতে এই পদটা ভাঙতে অনেক সময় লেগে যায়। আপনি ওই বড় ভাইদের কাছে বা যার কাছে হোক কিছু বিষয়টা ধারণা নেন যে এই বিষয়গুলো নিয়ে কি কি বিষয় নিয়ে কাজ করে, আর এই বিষয়গুলো একটু শেখা যায় কিভাবে, একটু নিয়েই যদি জয়েন ধারণা, যে ধরেন যে আপনি ইউটিলিটিতে জয়েন করতেছেন, ইউটিলিটিতে জেনারেটর সেক্টরে
আপনার কি কি বিষয় মানে চেক লিস্ট গুলো থাকে বা কি কি জিনিসগুলো মেনটেন করতে হয়, ইঞ্জিনিয়ারের কাজ কি, আসলে এই কাজগুলো কি। এটা একজন ইঞ্জিনিয়ারকে যদি আপনি 5টা দিন বসেন, যারা চাকরি করে ম্যানেজার বা হচ্ছে সিনিয়র পোস্টে আছে, 5টা দিন ধারণা যদি বসেন তাহলে আপনি ধারণা পেয়ে যাবেন যে এই বিষয়গুলো। তার মধ্যে থেকে যদি কিছু জিনিস আপনার অ্যাচিভ করা হয় আপনি করে ফেলবেন, তারপর আপনি জয়েন করবেন, তাহলে দুই একটা কথা আপনি বলতে পারবেন একটা। তারপর একটা দেখেন, এখানে যারা এখন একটু সিনিয়র আছেন, আচ্ছা এখানে একটা ফ্যাক্টরি আছে, ধরেন যে গাজীপুরে, আমরা ঢাকা থেকে আছি, গাজীপুরে ফ্যাক্টরি একটা ইঞ্জিনিয়ারকে যদি বলে মালিক পক্ষ যে একটা ইঞ্জিনিয়ারকে বলছে যে যান যান আপনি ওই ফ্যাক্টরিটা ভিজিট করে আসেন, আপনাকে একটা এসি গাড়ি দিল, আপনি গেলেন, যে মনে করেন 2-4টা পাক দিয়ে চলে আসলেন। এই ভিজিট কিন্তু ইঞ্জিনিয়ারিং ভিজিট না। আপনাকে ভিজিট মানে হচ্ছে যে এই ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যালের ইকুইপমেন্ট যত আছে, সাবস্টেশন থেকে শুরু করে মেশিনের লেআউট থেকে শুরু করে, আপনাকে কতদিন ভিজিটের টাইম দিয়েছে এর টাইমের উপর ডিপেন্ড করে পুঙ্খানুর উপরে একটা রিপোর্ট তৈরি করা। এখন ধরেন যে আপনি একদিনের জন্য গিয়েছেন, তাহলে একজনের জন্য সাবস্টেশন থেকে শুরু করে মেশিনের লেআউট গুলো দেখলেন, যে সাবস্টেশন ঠিকঠাক আছে কিনা, চেকলিস্ট গুলো ঠিক আছে কিনা, ইনস্টলেশন করা বা ইনস্টলেশন কাজ চলতেছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, ধরেন ট্রান্সফরমার ট্রান্সফরমার চারিদিকে স্পেস কতটুকু থাকবে, তার হাইট কতটুকু থাকবে, এখানে ভেন্টিলেশন যেটা দিবে সেটা এগুলো ঠিক হচ্ছে কিনা, এলটি প্যানেলে কেবল যেগুলো দিচ্ছে, বাসবার যেগুলো দিচ্ছে এটা ক্যালকুলেশন ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আপনি দেখলেন এবং রিপোর্ট গুলো তৈরি করলেন এবং মেশিনের লেআউট হচ্ছে সেগুলো দেখলেন। এখন ভাই আমি বলি, যদি আপনি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড যদি না বুঝেন, তাহলে এখানে এসে আপনি কি দেখবেন বলেন, এখানে এসে কি দেখবেন, কিছু দেখতে পারবেন? আপনার ঘোড়া ছাড়া কোনো রিপোর্ট তৈরি করতে পারবেন না। সেই জন্য এগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে দেখার জন্য যে প্রাথমিক যে বিষয়গুলো খুবই জরুরি জানা, ভাই জানার তো শেষ নাই, এটা মানে সবকিছু জানা এরকম বিষয়টা না। প্রাথমিকভাবে গুড লুকিং ইনস্টলেশন যে মেজর যে প্রবলেম গুলো আছে যেটা চোখে দেখাতে বোঝা যায়, সেগুলো আপনাকে এখান থেকে যদি আপনি ধরেন 10টাই নোট করে নিয়ে গেলেন আপনার বসের কাছে, যে স্যার ট্রান্সফরমারটা যেভাবে বসাচ্ছে এটা হচ্ছে না, লেআউট গুলো যেভাবে হচ্ছে আইলসমার্ক ঠিক করে দিচ্ছে না, বা এনভায়রনমেন্টের এখানে সমস্যা আছে, লোড ক্যালকুলেশন ঠিক মতো হচ্ছে না, এভাবে যদি অলমোস্ট 10টা পয়েন্ট দিতে পারেন আপনার এমডি লেভেলের বা হচ্ছে আপনার সিনিয়রকে, তাহলে তো আপনাকে নিয়ে আন্দোলন করবে যে না আমার ছেলেটা কাজের আছে। তখন উনি ওটিকে আরো রিপোর্টিং, স্যারের কাছে তো আরো 10টা আছেই, ওটিকে রিপোর্ট তৈরি করে একটা রিপোর্ট করে প্রিন্ট করে নিয়ে এমডির কাছে যাবে যে স্যার এই প্রবলেম। যখনই এরকম দেওয়া শুরু করতে পারবেন আপনি, তখনই তো আপনি ম্যানেজমেন্টের কাছে অনেক প্রিয় হবেন এবং ম্যানেজমেন্টের কাছে আপনি যেতে পারবেন প্রিয় ভাই। সেই জন্য আপনাকে এগুলো অবশ্যই জানতে হবে। তো দেখেন, এটা আপনি ছেড়ে দেন, এটা আপনি ছেড়ে দেন। আমার মনে হয় যে আমরা যদি এদিক থেকে আগাই, যে এদিক থেকে এটা যে আমরা যদি এখানে আসি তাহলে ভালো করবো। যেমন আমি ইলেকট্রিক্যালের স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন জানবো, যে একটা ট্রান্সফরমার যদি হয়, মনে করেন 2টা ট্রান্সফরমার আছে, 2টা ট্রান্সফরমার মধ্যখানে স্পেস কতটা থাকা উচিত, বিএনবিসিতে কি বলছে বা এনএফপিতে কি বলছে স্ট্যান্ডার্ড অনুযায়ী, আমার এটা জানা আছে রুলস গুলো। আমি একটা রুম করেছি, এই রুমে যদি আমি লাইট টাঙাই কত লুমেন্সের কয়টা লাইট লাগবে, এটা আমি মেথডটা জানি, স্ট্যান্ডার্ড রুল জানি। গুড। আমি এলপিএস ডিজাইন করতেছি, এলপিএস ক্লাস এ হবে না ক্লাস 2 হবে আমি জানি, রুলস জানি। আচ্ছা রুল জানি, আমি সবগুলো মোটামুটি যেগুলো প্রাথমিকভাবে আমি জানি ধরেন। তারপরে এখন ডিজাইন করতে হবে, এই ডিজাইনে আসে, ধরেন যে আপনার দায়িত্ব হচ্ছে ডিজাইন করা। আপনি রুলস রেগুলেশন না জানেন, আপনি অটোক্যাড জানেন, আপনার কোনো লাভ আছে? আপনি কি করবেন অটোক্যাড দিয়ে? আপনি তো রুলস রেগুলেশন জানেন না, কিভাবে লেআউট হয়, এলপিএস কিভাবে হয়, এসএলডি কিভাবে হয়, এএলডি কিভাবে হয়, আপনি জানেন না, তাহলে এটা আপনার ডিজাইন যায় না, আপনার লাভ নাই রুলস না জানলে। এখন তাহলে রুলস জেনে আপনাকে ডিজাইন করতে হবে। ধরেন এটা একটা রুম, এটা একটা রুম, আমি বললাম যে এখানে একটা লুমেন্স 6টা আপনার লাইট লাগবে। আমি যদি এরকম ভাবে কাউকে আমি দিই, এটা যদি ইঞ্জিনিয়ারকে দিই বা হচ্ছে টেকনিশিয়ানকে দিই বা একটা জেনারেল পাবলিক দিই, তাও কিন্তু এই 6টা লাইট উনি কত আরএম এর কেবল হবে সব যদি আমি দিই, তাহলে উনি কিন্তু ইনস্টল করতে পারবে। আচ্ছা, যদি আপনি ডিজাইন করার দায়িত্ব আপনি পেলেন না, ডিজাইনের পেলেন না, কোনো সমস্যা নেই। আপনি যদি ইনস্টলেশনের দায়িত্ব পান, যে রুমের আপনার লাইট আপনাকে ইনস্টল করতে হবে, ধরেন লাইট দিয়ে বুঝাচ্ছে সরে দিন, তাহলে যদি আপনার স্ট্যান্ডার্ড রুলস জানেন, ডিজাইন জানেন, কোনো কারণে যদি এটা ভুল করি আমি ডিজাইনটা, তাহলে আপনি কিন্তু ধরতে পারবেন সুন্দর করে যে না ঠিক আছে ঠিক আছে, আপনি দেখে দেখে আপনি ইনস্টল করতেছেন, তাহলে আপনি বেরোন। কোনো কারণে আমি যদি ভুল করেছি, যদি আপনি আবার বসের কাছে দিতে পারেন রিপোর্টটা যে স্যার
এই ডিজাইন ভুল আছে, বা থার্ড পার্টি করেছে এই যে ডিজাইনটা ভুল আছে, কি আছে ভুল স্যার, এটা তো এভাবে লাইট এলিমেন্টস মেথড তো ফেল করতেছে, এটা হচ্ছে না, বা ট্রান্সফরমার যে লেআউট দিয়েছে এটা হচ্ছে না, বা এলপিএস এর যে আপনার রিপোর্ট দিয়েছে এটা মাঝের ক্যালকুলেশন ঠিক নাই। তাহলে দেখেন আপনার বস কিন্তু অনেক বিষয় নিয়ে ব্যস্ত। কেমন ব্যস্ত থাকার কারণে উনি এগুলো দেখতে পারবে না। আপনারা যারা জব করেননি তারা বুঝবেন না যে প্যারাটা কি চাকরি, ঠিক আছে? আপনি এখন জুনিয়র ইঞ্জিনিয়ার বা মিড লেভেল ইঞ্জিনিয়াররা এখন বাংলাদেশে এটা করতেছে, মিড লেভেল ইঞ্জিনিয়ার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজারের পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররাও করে, তারপরেও করে এগুলো, ম্যানেজাররাও করে হটেবার, তো এগুলো করে। এখন যখন আপনি স্যারকে নোট দিতে পারেন তখন তো এটা না কিছু ঠিকই তো, উনি তখন এটা মাথায় নিয়ে যখন রিপোর্ট করতেছে বা কাজ করতেছে তখন ওরা হ্যাপি ফিল করতেছে। কেমন? সেই জন্য আমি বলতেছি যে এই বিষয়গুলো সিকোয়েন্সলি যদি আমরা জানতে পারি আমরা ভালো করবো। এই চারটা আপনাদের এতটুকুই, আপনারা হয়তো বা আমার সাথে একমত হবেন যারা চাকরি করতেছেন, দুইজন ভাই, যে আসলে আমরা উল্টা পথে দৌড়াচ্ছি কিনা, অনেক সময় নষ্ট হচ্ছে কিনা। তো দেখেন ভিজিট, ইলেকট্রিক্যাল ভিজিট বলতে আপনি যখন কোনো প্যানেল বোর্ডের কাছে যাবেন প্রথমে আপনাকে লুকিং গুড হতে হবে। কেমন? এখানটা ভেঙে আছে, এই মিটারটা কাজ করতেছে না, এই সিলেক্টর সুইচটা কাজ করতেছে না, এটা হচ্ছে এই লকটা নষ্ট, হ্যাঁ, এটাতে ধুলাবালি, এখানে কাগজ মানে খারাপ অবস্থা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, এটা থাকা যাবে না। একটা গেল মানে লুকিং গুড, আউট লুকিং গুড, এবং তারপর ইনস্টলেশন হয় আপনার যে চারিদিকে ওয়াল আছে, একাধিক ডিভাইস প্যানেল আছে, সেগুলোর সাথে যে সিনক্রোনাইজ থাকার কথা সেটা নাই, সেটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনি যাবেন ভিতরে, এই বাসবার ক্যালকুলেশন ঠিক নাই, আপনার কেবল ক্যালকুলেশন ঠিক নাই, বেকার ক্যালকুলেশন ঠিক নাই, তারপর হচ্ছে এখানে একটা আপনার আর্থিং ডোর আর্থিং দেওয়া নাই, ঠিক আছে? তারপর হচ্ছে বাসবার গুলোতে যে সিকোয়েন্স থাকার কথা সেটা নাই। এই বিষয়গুলো, ভিতরের বিষয়গুলো আপনাকে লোড অনুযায়ী দেখতে হবে প্রিয় ভাইরা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে নোট দিতে হবে এবং করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে আপনারা আরেকটা বিষয় আমার সাথে একমত হবেন কিনা, আচ্ছা এটাতে মনে করেন ডোর আর্থিং নাই, আমি যদি এভাবে ডোর আর্থিং দিই, হ্যাঁ, তাহলে কি হবে না একজন ভাই? এটা হয়েছে ডোর আর্থিং? ডোর আর্থিং এর 4 RM এর কেবল ইউজ করতে পারবেন, তবে 6 RM এর দিলে আপনার ভালো, এবং ফ্লেক্সিবল কেবল দিতে হবে, নাহলে এটা ভেঙে যায়, তখন সমস্যা হয়। আচ্ছা এই যে ডোর আর্থিংটা আমি দিলাম, এটা ঠিক আছে কেউ বলবেন? হ্যাঁ, এটা তো ঠিক আছে। না এটা যদি ঠিক ওই না। পাশে ওই পাশে আর্থিং করা থাকে আর কি। হ্যাঁ, এখন এখানে কিছু সংঘর্ষ কথাবার্তা আছে, আমি বলছি ঠিক নাই, কেউ বলছে ঠিক আছে। বিষয়টা যে দেখেন, এইটা এইটা এখানে কানেক্টেড করা আছে না, এই কবজাগুলোতে দেখেন তো কয়টা কবজা আছে, অনেকগুলো আছে, বা একটা লেভেল আছে। আমি এখান থেকে এটা তার নিয়ে এখানে যখন দিব, ঠিক আছে আবার ঠিক নাই, অনেক অডিটর এটা ধরে না, অনেক আবার ধরে। যে আপনি যখন এটা দিচ্ছেন, এই আর্থিংটা কেন দিচ্ছেন, যে কোনো মানুষ যদি এটা ওপেন করতে যায়, যদি কোনো যদি বডি হয়ে যায়, কারেন্ট বডি হয়ে যায়, যেন এই উনার সাথে সংস্পর্শ হয়ে শর্ট হয়ে যেন না উনি শকিং হয়। সেজন্য কি হয় যে এই ডোর আর্থিং দিয়ে এটাকে মাটিতে নামাই দেবে, গ্রাউন্ডে, বিষয়টা এরকম না? তো এই কেবলটা 4 RM বা 6 RM যেটাই দেন না কেন, এটার কি এমন হেকমত যে আপনার এই কারেন্টটাকে বডির সাথে দিয়ে দিবে ওনার? এই কবজা তো আছে, এটা তো ফিক্সড না সাথে। বিষয়টা হচ্ছে এই জিনিসটা আমরা ভুল করে থাকি, এটাকে আপনাকে ওই যে মেন যে আর্থিং বার আছে, আর্থিং বারের সাথে আপনাকে যেমন হোক কানেক্ট করতে হবে, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। যেমন সবগুলাকে আপনার এটার সাথে কানেক্ট করতে হবে। ক্লিয়ার? আপনার যদি না করা থাকে প্র্যাকটিস করবেন, কারণ আর্থিং বারের সাথে মেন যে গ্রাউন্ড করা আছে এটা আছে, এটা হচ্ছে লিকেজ কারেন্টটাকে দ্রুত যত নামাইতে পারবে তত আপনার এই প্যানেলটাও ঠিক থাকবে, এবং হচ্ছে আপনার যে মানুষ যারা ধরবে বা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান যারা থাকবে আরো বেঁচে যাবে। আমার সাথে একমত কিনা আপনারা? হ্যাঁ, ভিতরটা আর্থিং এর সাথে সংযোগ থাকতে হবে। থাকতে হবে। অনেক জায়গাতে আপনি দেখবেন, আপনাদের ফ্যাক্টরিতে আশেপাশে দেখেন যে এটা করে না, জাস্ট খালি একটা কেবল নিয়ে কি করে, এটার সাথে এটা দিয়ে দেয়, এটার সাথে দিয়ে এটা লাভ কি? অনেকে বলবে যে আপনার বডির সাথে মেন আর্থিং এর অ্যাটাচ করা থাকে। আরে ভাই অ্যাটাচ করা থাকে তাহলে এই এই তারটার কাজটা কি আমার, এটা কেন, এটা দেওয়ার দরকারটা কি? এটা অনেক অডিটররা এটাকে বুঝতে পারে না বা ছেড়ে দেয়। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। আর একটা বিষয় আপনাদেরকে আমি, যারা জব করতেছেন,
বিষয়টা আমি আপনাকে ধরাই দিই। যে কোনো অডিটর যদি আপনাকে মন করে যে আপনাকে নাকানি চুবানি খাওয়াবে, পারবে। তবে গুড লুকিং যদি ঠিক হয় তাহলে কিছু বিষয় আপনাকে ছেড়ে দিবে। মনে করেন এটা হচ্ছে আপনি ফ্লেক্সিবল কেবল দিলেন কালার মেনটেন করে, তারপর হচ্ছে এখানে 6 RMS দিলেন, এটাকে একটু মানে মানে লুকিং গুড, তাহলে কিন্তু ওরা বলে না এরা হচ্ছে কাজ করতেছে। বিভিন্ন অডিট কি চায় যে আমরা যেভাবে বলতেছি ওনার আস্তে আস্তে প্রোগ্রেস হোক, ওটাই ওদেরকে ভালো লাগে, বা হচ্ছে ওরা অনেক বিষয়কে আপনাকে ছাড় দিবে। তারপর দেখেন একটা রিভিউ যে কি দেখবেন, কয়েকটা পয়েন্ট। মেন বেকার দেখবেন, ক্যাপাসিটি কত, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, তারপর মেন বাসবার, লিঙ্ক কেবল বা বাসবার, কেবল সিলেকশন। মজার বিষয় হচ্ছে দেখেন আমাদের এরকম থাকে যখন বাসবার থেকে যখন মেন বেকার থাকে, এই লিঙ্ক বাসবারটা মনে করেন এটা 10x5 দিয়েছেন, কিন্তু এটা দিয়েছেন বা 10 আপনি 10x20 দিয়েছেন বাসবারের ইটা, কিন্তু এখানে আপনি দিয়েছেন 5x20 লিঙ্কটা। তাহলে বলেন তো এখান থেকে কারেন্ট যেই তো বাসবার করবে, বাসবার থেকে তো আসবে এখানে। তো এই লিঙ্কটা যদি আপনি কম দেন তাহলে তো এই জায়গাটা গরম হয়েই তো একটা ঘটনা ঘটতে পারে। সেই জন্য আপনার ক্যালকুলেশন করে এই লিঙ্ক বাসবার গুলো বা লিঙ্ক কেবল গুলো আপনাকে সমান সমান দিতে হবে নিয়ম অনুযায়ী, যে যে কাজের জন্য যেটা করতেছেন। এই যেগুলো তো অনেক সময় আমরা ছোট জায়গাতে ভুল করি। তারপরে দেখেন এখানে একটা ট্রান্সফরমার আমি দিয়েছি যে প্রাইমারি সাইড আর হচ্ছে সেকেন্ডারি সাইড। মজার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্ট আমার কাছে এরকম লাগে যে আপনি যেখানে যাবেন লেখাপড়া আর মজা, আপনার এক্সট্রা যে বই খুলে পড়তে হবে বিষয়টা না। আপনার মাথার উপর ফ্যান ঘুরতেছে, এটা কত ওয়াটের, কত RMS কেবল, যারা জুনিয়র আছেন এখানে একটা ক্যালকুলেশন করতে পারেন। রাস্তাতে হাঁটবেন দেখবেন যে কেবল গুলা এত চিকন কেবল দিয়ে আমাদের কারেন্ট আসে, এবং এ পাশে আসে মোটা মোটা কেবল লাগে। এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে এই প্রাইমারি সাইডে ভোল্টেজ হাই থাকে, 33 kV 11 kV এরকম থাকে। তো ভোল্টেজের কারণে কেবলটা আপনার অনেক কম চিকন প্রয়োজন হয়, ঠিক আছে। আর এদিকে যখন কারেন্ট বেড়ে যায়, মনে করেন এদিকে 33 kV বা 11 kVA বলে, হাই ভোল্ট, এদিকে হচ্ছে আপনার এতে কারেন্ট কমে যায়। কারেন্ট কমে যাওয়ার কারণে দেখবেন যে এক একটা টার্মিনালে 7টা 8টা করেও কেবল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পাওয়ার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা একটা প্রশ্ন উত্তর পেলাম যে এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই, এই পাশে হচ্ছে ভোল্টেজ লো, এই পাশে হচ্ছে কারেন্ট হাই, ঠিক আছে। এটা পেলাম, সেই জন্য কারেন্টের উপর ডিপেন্ড করে আপনার আউটপুটে যেটা যাচ্ছে ওটার উপর ডিপেন্ড করে কেবল ক্যালকুলেশন করতে হয়। এখানে কেবল একের মানে দুইটাই হয় বিষয়টা এরকম না, 4টা হতে পারে, 5টা হতে পারে, 3টা হতে পারে। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এগুলো সবগুলোতে একই RMS কেবল ইউজ করতে হয়। মনে করেন এই কেবল দুটা 200 RMS, এটা হচ্ছে 200 RMS কেবল ইউজ করলেন, এটা হচ্ছে 250 RMS কেবল ইউজ করলেন, বিষয়টা এরকম হবে না কখন। এটা হচ্ছে একই RMS, মনে করেন 200 হলে 200, 250 হলে 250, দুটা হইতে হবে। এরকম করে RYB 3টা ফেজে 3টাই করলেন। এবং নিউট্রাল এখানে অনেকেই ভুল করে থাকে এরকম যে নিউট্রাল 50% নেয়, 70% নেয়। ফেজের সমান সমান হচ্ছে নিউট্রাল নিতে হবে। এপাশ থেকে একটা নিউট্রাল বের হয়েছে, এপাশে RYB 3টে ছিল, এই পাশে RYB আর হচ্ছে এন একটা নিউট্রাল বের হয়েছে, ঠিক আছে। ইউজার পয়েন্ট এটা হচ্ছে এখানে কথাবার্তা। আর এখানে এই পাশে আছে দেখেন RYB, যেটা কথা বললাম, এই কেবলের রেগুলার টাইপ আছে, বিভিন্ন টাইপের কেবল আছে। এখানে ট্রান্সফরমার ডিটেলস আমরা দেওয়া আছে। এখন মেন বিষয় হচ্ছে যে আমি নিউট্রাল কয়টা দেবো। সবসময় ট্রান্সফরমার আপনার 3টা নিউট্রাল দিতে হয়, বডিতে 2টা, নিউট্রালে একটা, নিউট্রালে একটা। দেখেন এই পাশে 3টা ফেজ ঢুকলো, এই পাশে হচ্ছে 4টা হয়ে গেছে, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এটা এই যে নিউট্রালে, এটা নিউট্রাল বোঝানো হয়েছে। এই কেবল ক্যালকুলেশন কত করবেন কি করবেন ডিটেলস আমরা আপনাদের এখানে বলতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, সেজন্য এটা স্কিপ করলাম। এখন সুশীল ভাই, মজার এখানে বিষয়, একটু একটু যদি একটু ইন্টারাপ্ট করি, জি ওই আর্থিং এ আমরা যেটা জানি যে 50% আর্থিং দিতে হবে, তাই না? ফেজের 50%। তাহলে আমাদের যখন ওই যে ডাউন কন্ডাক্টর আমরা যখন সাপোজ এক একটা ফেজে 3টা করে নিলাম, হ্যাঁ, হ্যাঁ, 3টা করে যখন আমরা নিলাম, সাপোজ আমরা মনে হয়, এখানে আমরা কত 185 RMS ইন্টু 3টা করে নিলাম ডাউন কন্ডাক্টর। তো এইখানে আর্থিংটা কিভাবে সিলেক্ট করব? এখন আমার তো 185 RMS 3টা ডাউন কন্ডাক্টর, তাহলে আর্থিং কেবলটা আমি এখানে কিভাবে সিলেক্ট করব? এখানে এখানে যে আপনাকে 3টাই দিতে হবে বিষয়টা এরকম না। না না, মানে মানে আমি তো এটা এম্পিয়ারটা মিলে দিচ্ছি। এখন সেটা আমি যদি 185 RMS নেই, হয়তো বা 3টা পড়ছে এইভাবে। এখন আমি যদি 300 RMS নেই, হয়তো বা আমার 2টা পড়বে বা একটাও পড়তে পারে।
তা আমি এখন আর্থিংটা মেজারমেন্ট আসলে কি করবো আমি এটা একটু জানতে চাচ্ছি। আপনি আসলে অ্যাকচুয়ালি ফেজের আপনার 50% এই অনুযায়ী যায়, ঠিক আছে। তবে এখানে আপনি একের অধিক বা কয়টা দিচ্ছেন, সেক্ষেত্রে ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি হালকা কম বেশি হয় কোনো সমস্যা করে না এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলছেন আমি বুঝছি এটা। জি জি। মানে আমরা বিষয়টা কি এরকম যে আমার আমার পার পার ফেজে আমার সাপোজ 800 এম্পিয়ার আছে, এখন আমি আর্থিং 400 এম্পিয়ারের জন্য যে কেবল সিলেকশন ওইটাই দেবো, এরকম কি? হ্যাঁ, মানে বিষয়টা আপনার প্রশ্নটা আমি বুঝে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি। ধরেন যে এখানে আপনি 200 200 400 আছে, হ্যাঁ, তাহলে এখন আপনার 400-র অর্ধেক তো 200 দিলে হয়ে যায়, ঠিক না? জি 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 জি। আপনি এখানে অনেক সময় অনেক জায়গাতে দেখেছি যে 200 তো দেয়, অনেক সময় দেয় 400 400 400ও দেয়। আচ্ছা, হ্যাঁ, কেমন দেয়? এটা ভালো। বিএনবিসি বলে দিচ্ছে, বিএনবিসি এখানে একটা রুলস আছে আবার। বিএনবিসি বলতেছি একই পয়েন্ট থেকে যদি আপনি নেন, এই যে পয়েন্টগুলো থেকে একটা তার নিতে পারবেন না, বিএনবিসি বলতেছে এটা। হ্যাঁ, একটা নিতে পারবেন না, কি করতে হবে? একই পয়েন্ট থেকে মনে করেন এটা 200 RMA কেবল ধরেন, তর্কের ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে বলছি, এটা দিচ্ছেন আপনি 200 RMA, না 200 RMA একটা দিবেন না আপনি, এখানে প্রয়োজনে 100 100 করে দুইটা কেবল ইউজ করবেন। মানে একের অধিক আপনার সাজেস্ট করে এই আপনার আর্থিং এর ক্ষেত্রে। বিএনবিসি এটা বলে, কেন বলে এটা? কোনো কারণে একটা যদি ফল্ট করে যেন আর একটাতে যায়, মানে একটা কোনো কারণে ফল্ট করলে যেন 50। সেক্ষেত্রে কি পিক একটাই থাকবে না দুইটা? না, পিট একটাই থাকবে, এভাবে ওরা জয়েন্ট দিতে বলে এরকম, মানে কেবল একের অধিক ইউজ করতে বলে, একদম ডিরেক্ট বিএনবিসিতে এটা আছে। কিন্তু আমরা এটা করি না নর্মালি। এটা এটা আবার দেখবেন যে ক্যাটের পিলার যেগুলো জেনারেটর দেয়, দেখবেন যে ওরা মনে করেন 95-এর হিসাব অনুযায়ী হচ্ছে 95, ওরা কি করে 50 RMA তিনটা ইউজ করে। আমি দেখেছি একই পয়েন্ট থেকে তিনটা ইউজ করে, আপনি দেখেন একটু খেয়াল করে, বা দুইটা ইউজ করেছে এরকম করে। বা 50 RMA দুইটা ইউজ করলে মনে করেন 95 মানে হচ্ছিল, মানে এখানে 100 যদি আমার 95 হয়, সেক্ষেত্রে ওরা 50 আর এম এর দুইটা ইউজ করলো, মানে আমার 100 হয়ে গেল। 100 হয়ে গেল, মানে সমান সমান ইউজ করলো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আর একটু স্ট্রং হলো আর কি। আর স্ট্রং হলো, জি। এরকম ভাবে মানে একাধিক, এবং হচ্ছে বডিতে নেয় এবং হচ্ছে পয়েন্টে নেয়, এই আর্থিং গুলো একাধ রকম হয়, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 50% লাগবেই আপনার এটা। জি জি, ওটা আমার দিতেই হবে, মানে এর উপরে দিতেই দিলে হবে। সমস্যা নাই, বাট আমি নিচে নামতে পারবো না। হ্যাঁ জি। বাট এই ডাউন কাউন্ট এখানে কেবল একটার অধিক বা দুইটা, এটা সমস্যা নাই, বা একটা দিলেও সমস্যা নাই, কিন্তু আমার 50% এর উপরে দিতে হবে, নিচে নামতে পারবো না, এই হচ্ছে না মেইন। না না, সুতরাং কোনোভাবে নিচে এই, নামতে পারবেন না। আর এটা তো পার ফেজটাই ধরবো, তাই না ভাই? ওই যে জি যেমন জি। বললাম যে পার ফেজে যদি আমার 600 কারেন্ট থাকে, তাহলে আমি এখানে ওই 300 কারেন্টের একটা হিসাব মিনিমাম, এটা ওইভাবে আমি হ্যাঁ দেবো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। এখানে একটা মজার বিষয় দেখেন, আহ, একটু একটু পড়ালেখাতে আসলাম, যে যে বললাম যে চিকন কেবল দেখেন, ফ্যাক্টরিতে আমাদের এরকম একটা ছোট্ট একটা চিকন তার দিয়ে এসে আবার এই পাশে অনেকগুলা কাম হয়, তো কিভাবে হয় দেখেন। এই যে 500 kV ট্রান্সফরমার একটা ধরেন, যে 500 kV ট্রান্সফরমারে কত কারেন্ট নেয়। 500 kV ট্রান্সফরমার এই সূত্র দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, কারেন্ট বের করতেছি, এটা পর্যন্ত বুঝতেছেন যে 500 kV 1000-এর জন্য কিলোর জন্য কিলো, √3-র জন্য এটা, আর হচ্ছে 11 kV আমার ট্রান্সফরমার। তাহলে ভাই মজার বিষয় হচ্ছে যে কি 500 kV এর ট্রান্সফরমার আমার 27 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। বুঝতেছেন বিষয়টা যারা, যে এখানে তাহলে আপনি 27 অ্যাম্পিয়ারের ফিউজ সেট করলেই আপাতত হচ্ছে। যে এটা এখন প্রাইমারি সাইডে আর কি, হ্যাঁ। হ্যাঁ, প্রাইমারি সাইডে। জি জি। তাহলে তাহলে মজার বিষয় না যে আপনি এখন তাহলে 25-27 অ্যাম্পিয়ারের জন্য কত কেবল, একদম চিকন কেবল দিলেই হচ্ছে, তাই এখানে চিকন কেবল দেয় ওরা, এখানে চিকন কেবল দেয়। হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করবে। এখন সেফটি ইস্যু আছে, সেফটি ইস্যু এক জনতা এক রকম নেয়, রিস্ক ফ্যাক্টর যেটা বলছে 1.25 নিল, তারপর ওটা দিয়েও 33 অ্যাম্পিয়ার হল। দেখেন এখন 500 kV ট্রান্সফরমারের সূত্র মোতাবেক যদি 27 অ্যাম্পিয়ারের আপনি 33 অ্যাম্পিয়ারের ফিউজ দেন, এনাফ হয়ে যাচ্ছে। এখন ইঞ্জিনিয়ার শুধু ইঞ্জিনিয়ার হলে হবে না। এখন মনে করেন না যে আমি আপনাকে বলতেছি এটা সূত্র থেকে, এখন লিখে দিলেন, আপনার কাছে নোট গেল যে ভাই আমি একটা ট্রান্সফরমার বসাবো, কি কি লাগবে, আপনি এই সেই লেখার পরে ফিউজ লিখলেন, আপনি ড্রপ আউট ফিউজ লিখলেন 33 অ্যাম্পিয়ার, মানে বাজারের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই, মানে কি কি প্রডিউসার। এটা খুঁজতে খুঁজতে উনি মনে করেন বাংলাদেশ বিদেশ দেশ বিদেশ ঘুরে আপনার মালিক পক্ষ ঘুরে শেষ। এখন আপনাকে হয়েছে 33, তখন আপনাকে হচ্ছে আরেকজন ভাই যে ভাই এটা 33 অ্যাম্পিয়ার ফিউজ কই পাবো, তখন বলছে কি দিয়ে সোহেল রানা ভাই দিয়েছে, বলছে ও তো কি ইঞ্জিনিয়ার। এই ধরনের কেস কিন্তু হতে পারে, মানে আপনাকে মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে এবং কি কি প্রোডাক্ট গুলো হয় আর কি। হয় 10, 15, 30, 40, 50 এগুলো হয় সচরাচর, মানে এটি হয়, এটা একটা এক্সাম্পল।
এইগুলো আপনাকে ধারণা থাকতে হবে। বেকার কেবল, মনে করেন এখন যদি আপনি 55 এর RM এর কেবল খুঁজে চান তাহলে আপনি পাবেন না। ঠিক আছে, কত হয় কেবলের ব্যাপারে যখন আপনি ক্যালকুলেশন করবেন বা লিখবেন, তখন আপনাকে চার্ট গুলো বা এর ব্যাপারে স্টাডি করতে হবে, মার্কেটের ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। কেমন? তো ধরেন যে এখানে 33 অ্যাম্পিয়ার হয়, আমার জানা আছে যে 33 নাই আমি জানি, তাহলে আপনি কি 30-এ আসতে পারবেন? 33 থেকে 30-এ আসতে পারবেন এই অ্যাম্পিয়ার? না না, উপরে যেতে হবে। হ্যাঁ, এটা থেকে একটা জিনিস শিখেন যে সব সময় এক ধাপ আপনি উপরে যেতে পারবেন, নর্মালি উপরে যেতে পারবেন। 40 নিলে এটা ঠিক আছে, কখনোই আপনি নিচে আসতে পারবেন না। ক্যালকুলেশন করে যেটা হবে, ক্যালকুলেশন যেটা করেছেন এটা তো এরকম নোট থাকবে আপনার দেওয়া, যে রিস্ক ফ্যাক্টর কত ধরেছেন আপনি, এর থেকে বেশি ধরতে পারেন, কম ধরতে পারেন, এটা হতে পারে, এক জায়গাতে একরকম হতে পারে। ঠিক আছে, ডেস্কো একরকম হতে পারে, আর একটা পাওয়ার পয়েন্ট, বড় ধরনের পাওয়ার পয়েন্ট গুলো আর একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে আপনার ব্যাপারে। কিন্তু ওইটা থেকে এক ধাপ উপরে যেতে পারবেন, নিচে আসতে পারবেন না। এটা হচ্ছে কেবলের ক্ষেত্রে, বেকারের ক্ষেত্রে, সবকিছু ক্যালকুলেশন এই নিয়মে চলে, প্রিয় ভাইরা। তাহলে এটা দেখলাম। তারপরে এখন আসেন আমরা লেআউটে আসি। আমি অটোক্যাড বা হচ্ছে আপনার ডাটা আরো দেখাবো যে বিষয়গুলো কি। এখন এই রুমটাতে আমার 4টা লাইট লাগবে, এটা কিভাবে বুঝবো আমি? কে বলবেন? বা এরকম 4টা স্কোয়ার ফিটের লুমেন ক্যালকুলেশন, এটা আমি পেয়ে যাবো না? হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। লুমেন্স ক্যালকুলেশনে আমরা পেয়ে যাব। এই যে ভাই যে বললো লুমেন্স ক্যালকুলেশনে পেয়ে যাব, আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি বলেন তো যে কোথায় এটা আমরা পড়ছি, কেউ বলতে পারবেন? বা পলিটেকনিক যারা পড়ছেন, কেউ বলতে পারবেন যে না আমি অমুক সেমিস্টার এটা পড়ছিলাম বা আমি জানি? বলতে পারবেন না, কারণ কিছু কিছু সেমিস্টারে পড়ছিলাম, ডিপ্লোমা 4 সেমিস্টার এস্টিমেটিং বইয়ে ছিল। কি ছিল? এস্টিমেটিং বই, কি ছিল? 4 সেমিস্টার এস্টিমেটিং বই ছিল। আচ্ছা, তো ওটা ওই ওই জানা দিয়ে কি আমরা পারবো আসলে কেবল ক্যালকুলেশন করতে? খুব কঠিন হয়ে যাবে, খুব। ওটা নিয়ে যদি আপনি স্টাডি না করেন, ওটা জাস্ট একটা ধারণা দেয়, আর প্রফেশনালি আর একটু স্ট্রং করতে হয় আমাদের। তো এই যেটা একটা কেবল ক্যালকুলেশন আমাদের চার্ট, আর কেবল ক্যালকুলেশনের সময় অবশ্যই আপনাকে যেই কোম্পানি কেবল নেবেন সেই কোম্পানিকে ফলো করতে হয়। ঠিক আছে? আচ্ছা, লাক্স লুমেন দেখেন, এই যে এটা আমরা কি করি, এই ধরনের একটা চার্ট আছে আমাদের কাছে, যে ভাই যেটা বললো লুমেন্স স্কোয়ার মিটার দিয়ে করতে হয়। এটা করতে হয় কি, রুমের সাইজ, লেন্থ, উইথ নিয়ে এরিয়া বের করতে হয়, তারপর মাউন্টিং হাইট, তারপর হচ্ছে লাইট গুলো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র। এই সূত্রটাতে আসেন তাহলে বুঝবেন। আমি একটু বুঝাবো এখানে, যে আমি বের করবো লাইট সংখ্যা আমার, আপনার এটা হচ্ছে ইতে হচ্ছে আপনার, দেখেন এখানে আছে রিকোয়ার লাক্স লুমেন লেভেল, কত লাক্স আমার প্রয়োজন, একটা কোশ্চেন। রুমের এরিয়া, তারপর হচ্ছে কি এফ এ হচ্ছে লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইটের লুমেন কত হবে, আউটপুটটা কত কত, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেনটেন্যান্স ফ্যাক্টর। এখন দেখেন, আপনাকে যদি আমি বলি যে আমার রুম হচ্ছে আপনার, এটা হচ্ছে লেন্থ হচ্ছে 6 পয়েন্ট এত মিটার, আর উইথ হচ্ছে 7 পয়েন্ট এত মিটার, মিটারে নিলাম, শুধু মিটারে চাই, এই যে লেখা আছে মিটার। তাহলে আপনারা লেন্থ উইথ এরিয়া পেয়েছেন, আর ইর ভ্যালুটা কোথায় পাবো কে বলবেন? এটা তো লাইটের আমরা আমাদের প্রয়োজনটা কত, এটা আমরা হ্যাঁ, এটা কোথায় পাবো? রিকোয়ারমেন্ট দেবে এটা। এটা স্ট্যান্ডার্ড মান আছে কোনো? না 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 ভাই, এটা হচ্ছে হবে ওই যে আমার মানে কি কাজ করবো এটার উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি ওয়ার্কিং স্পেসে থাকি তাহলে আমার রিকোয়ার্ড লাক্স কত, বা আমি যদি কাটিং বা সুইং মেশিনে থাকি সেক্ষেত্রে আমার রিকোয়ার্ড লাক্স কত, সেটার থেকে আমার এটা কিনতে হবে। থ্যাংক ইউ। আপনাকে আমি বলতেছি, ভাই যেটা বলেছেন সুন্দর বলেছেন, যে আপনি যে জায়গাটাতে কাজ করবেন, কি কাজ করবেন প্রশ্ন করতে হবে। মনে করেন আপনি ইঞ্জিনিয়ার, মানে কি ইঞ্জিনিয়ার মানে হচ্ছে আপনার খালি কোশ্চেন করে ওকে উকিলের মতো করে বের করে নাও, যে স্যার আপনি কি করবেন, বস কি করবেন, মানে ওনার স্যাটিসফ্যাকশন করার জন্য ওনাকে বারবার আপনার প্রশ্ন করতে হবে। এটা পাবো অ্যাকচুয়ালি, প্রশ্নের উত্তরটা এরকম, যে এই ভ্যালুটা পাবো আমি, এই মানটা স্ট্যান্ডার্ড বিএনবিসির কাছ থেকে, যদি বলে যে, বা স্ট্যান্ডার্ড গাইডলাইন থেকে, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গাইডলাইন থেকে পাবো আমি এটা। এটা হচ্ছে অফিস রুম, ধরেন এটা অফিস রুম।
ধরেন জেনারেলি অফিস রুম এটা, ওই যে ভাই বললো সুইং সেক্টর, কাটিং সেকশন, এটার জন্য ভিন্ন ভিন্ন চেঞ্জ হয়ে যায় এটা। এখন অফিস রুমের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 300 লাক্স, বুঝেন, লাক্স প্রয়োজন। এটা কোথা থেকে পেলাম? এখন বলবেন যে এটা আমি আমার বসের কাছে শিখছি, না, বসের কাছে তো শিখতেই হবে। এটা আমার স্ট্যান্ডার্ড গাইডলাইনের কাছে যাব, যে আমি ইঞ্জিনিয়ার হিসেবে সব তো আর বস বলবে না, ঠিক না, কিছু জিনিস তো নিজেও আমাকে বের করতে হবে। এই জিনিসগুলো আমরা সিকোয়েন্সলি একটু স্টাডি করি না, জাস্ট খালি মানে দেখে দেখে শিখতে চাই, তাই অনেক দিন সময় পার করে দিই আমরা আমাদের শিখতে শিখতে। কেমন লাইট লুমেন্স, এই যে দেখেন এখানে সব আপনার সেক্টরগুলো যতগুলো আছে এখানে আছে, কিন্তু আপনি ব্যাংকের কাটিং সেকশন, জেনারেল রুম, সাব স্টেশন, কোথায় আপনি নিতে চান আপনি সব আছে এখানে, ফ্যাক্টরি, জেনারেল রুম, এগুলোতে লাক্স গুলো আছে। ডাইনিং রুম, ড্রয়িং, কোথায়, এই যে দেখেন জেনারেল অফিস রুমের জন্য আমি 300 লাক্স নিয়েছি। কোথা থেকে নিয়েছি? এটা হচ্ছে আমার সেক্টর, মনে করেন এটা, এই যে ক্লিয়ার বিষয়টা। আচ্ছা, সাব স্টেশনের জন্য কত নেবো, যে সাব স্টেশনের মধ্যে কত থাকবে, আমার এমার্জেন্সিতে কত থাকবে, এগুলো কোথায় পাবো আমি? এগুলো সবগুলো আপনার এভাবে, এই যে আপনি একটু যদি ঘাটেন, কয়টা পাতা এখানে, 143 পেজ কাটা আছে। বিএনপিসি বইটা তো অনেক বড়, আমরা প্রত্যেকটা পার্ট আপনাদের জন্য পৃথক পৃথক করে রাখছি। এলপিসির জন্য রাখছি আলাদা, এটার জন্য আলাদা রাখছি, এভাবে যে এখানে আছে আপনি 120 সাব স্টেশনের জন্য, জেনারেল রুমের জন্য এটা, কাটিং সেকশনের জন্য এটা, অমুকের জন্য এটা। আপনার ব্যবসার উপরে বা হচ্ছে প্লেসে কি করবেন তার উপরে ডিপেন্ড করে আপনাকে লাক্স লুমেন্স নির্ধারণ করতে হবে। ক্লিয়ার বিষয়টা আপনাদের কাছে কোনো ভাই? যে কোথায় পাবো এটা স্ট্যান্ডার্ড, কি কাজ করব সে বেসিসে ইলেকট্রিক্যাল গাইডলাইন থেকে আমরা পাবো। ইলেকট্রিক্যাল গাইডলাইন বাংলাদেশের জন্য বিএনবিসি, বিএনবিসিতে ক্লিয়ার না হলে আমরা এনএফপি এর কাছে যাই, এনএফপি না হলে বিটিসি স্ট্যান্ডার্ডের কাছে যাই, নাহলে এনইসি তে যাই, আরো আছে। আপনি যেখান থেকে হোক একটা গাইডলাইন ফলো করলেই আপাতত হবে। প্রথমে আপনাকে ফলো করার চেষ্টা করতে হবে বিএনবিসি, যেহেতু বিএনবিসি আমাদের জন্য। ঠিক আছে, তারপরে গেল তাহলে এরিয়া, এরিয়া তো ধরো প্রশ্ন গুণ করলেই পাইলাম। তারপর হচ্ছে লুমেন আউটপুট অফ ইটস লাইট, এটা কোথা থেকে পাবো, এফ এর মানটা কোথা থেকে পাবো বলেন? এইটা তো ওই আপনার লাইটের আউটপুট, কোন লাইট থেকে আমি রাইট, পার ওয়াট এলিমেন্ট। প্রথমে আপনাকে যেতে হবে যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, দেখেন কত মজার বিষয়, যে এই রুমটাতে আপনি কোন কোন লাইট লাগাবেন। ধরেন যে আমি ওয়ালটনের লাইট লাগাবো, কত ওয়াটের? 18 ওয়াটের। তখন ওয়ালটনের ডাটা শিটে যেতে হবে আপনাকে, যে এই 18 ওয়াটের লাইটে কত লুমেন্স আলো দিবে। ধরেন এই যে দেখেন, এবং এলইডি লাইট, এটা এই যে আমি কি বলতেছি, এটা এলইডি লাইট 18 ওয়াটের, লুমেন্স পার ওয়াট, 1 ওয়াট সমান সমান 120 লুমেন আলো দেয়। তাহলে এটা গুণ করে আমি 2160 লুমেন পেলাম একটা 18 ওয়াটের লাইটের কাছ থেকে, 120 গুণ করে। এটা আমি কোথা থেকে পাবো? এটা পাবো আমি টেকনিক্যাল ডাটা শিট থেকে। আমি এটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। এই পয়েন্টটাতে একটু আলোচনা করে অন্যগুলো স্কিপ করার চেষ্টা করবো। লাইট ইন্ডেক্স, জাস্ট একটা একটা লাইটের ডাটা শিট। এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই লাইট লুমেন্ট ইনপুট পাওয়ার মানে হচ্ছে 31.18 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে লুমেন এফিসিয়েন্সি 144 পার ওয়াট, একটা ওয়াটের এটা হচ্ছে 144। আপনি কোশ্চেনের অ্যান্সার হতে পারে যে পার ওয়াটে কত লুমেন্স আলো পায়, এর উত্তরটা কি হবে? আমার কাছে যতটুকু থিসিস করে 120 থেকে 160-এর মধ্যেই ম্যাক্সিমাম হয়, মেজরিটি। এই যে 144, কোনটা হয়তো কম হতে পারে। তাহলে দেখেন এই এটার সাথে যদি 120 আমি গুণ দিই তাহলে কত হয়? এটা হয় এই যে এই মানটা একটু দেখে নিই, যে 4580 লুমেন। মানে এই যে লাইটটা নিচ্ছেন এটা হচ্ছে 4580 লুমেন্স আলো আপনাকে দিবে। আরো এখানে অনেকগুলো ডাটা সেট আছে, কে ভ্যালু আছে, কে এ আছে, এগুলো আমরা আলোচনা করতে গেলে অনেক টাইম। ক্লিয়ার বিষয়টা যে কোথায় পাবো আমরা? যে লাইট নেবেন সে আপনি তো একজন ড্রয়িং বা হচ্ছে আপনি ডিজাইন করতেছেন, আপনার অনেক বিষয় আপনার দেখে আসতে হবে। কেমন ভাই? তারপর ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেন্স ফ্যাক্টর আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর আছে, এগুলো ডাটা সেট থেকে পাওয়া যায় এভাবে। তারপর হচ্ছে আপনার এখানে আরেকটা বিষয় থাকে যে রুমের হাইট, মাউন্টিং হাইট, এখানে এটা বের করতে হয়। বের করে এটা দেখেন, এটা হচ্ছে অটো, এটা এই যে দেখেন
6.69। এটা যদি লেন্থ আপনি কমায় দেন বাড়ায় দেন, এটা আমরা অটো এই ডকুমেন্টস গুলো টোটালে আমরা দিয়ে দিই। দেখেন এই যে বেড়ে যাচ্ছে 9.36 লাইট লাগবে। এটা জাস্ট খালি আপনি লেন্থ এগুলা ডাটাগুলো বসাবেন, আপনার ওটা হয়ে যাবে। কেমন? এটা হচ্ছে আমাদের এই যে লাক্স লেভেল হচ্ছে 300 ধরে, এটা হচ্ছে এই 6.7 এবং 3.7 মিটার একটা রুমের জন্য এটা প্রয়োজন। এখন আপনি তো ভগ্নাংশে তো আর লাইট নিতে পারবেন না ভাই, নিতে হবে আপনার স্কোয়ার। তখন কি হয়, এটাকে 1 বানায় এটা আমার 6টা লাইটের প্রয়োজন। কেমন? এভাবে আপনার ডিসিশন নিতে হবে। 3.5 হলে 4টা নিতে হবে, এরকম। এখন আমরা যাই কোন পয়েন্টে, যে তো এখানে একটা যদি কোশ্চেন করি, তো ওই জি মেইনটেনেন্স ফ্যাক্টরটা বলতে আমরা এখানে বুঝতেছি যে আসলে অনেকদিন চলার পরে এটার যে একটা ফ্যাক্টর হয়, কিন্তু ইউটিলিটিটা এটা কিভাবে? ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে রুমের উপরে। এই যে দেখেন এখানে লেখা আছে রুম ক্লিন রুমের জন্য এটা ইউটিলাইজেশন ফ্যাক্টর ধরেছে এটা। এটা আবার ওই টেকনিক্যাল ডাটা শিটে এখানে আছে, এটা বুঝতে গেলে অনেক লম্বা, সেজন্য আমি এটা স্কিপ করে যাচ্ছিলাম। আপনার যদি পার্সোনালি প্রয়োজন হয় আমাকে একটু ফোন দিয়েন, আমি আচ্ছা ওটা বুঝিয়ে দেবো। এটা এটা হচ্ছে কি একটু দেখে দেবেন। এটা হচ্ছে এই যে এখানে গ্রাফ আছে একটা, হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা হচ্ছে কে ভ্যালুর মান ডিপেন্ড করে এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং টার্ম। এই যে এখানে এই যে রুম ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 1.05 দেখেন পাইছেন না এখানে, এই যে এই সূত্র অ্যাপ্লাই করে জি এখানে মাউন্টিং হাইট। মানে এটা একটু বলে দিই যেহেতু আপনি প্রশ্ন করেছেন। একটা রুম হচ্ছে এটা, লাইটটা মনে করেন এটা লাইট, টেবিল হচ্ছে এটা, হ্যাঁ এটা 10 ফিট যদি হয় আর টেবিল হাইট 2 ফিট নিচে থেকে, তো এই রুম থেকে এটা এটা হচ্ছে মাউন্টিং এর কার্যকারী হাইট হচ্ছে এটা। আপনার লুমেন্স দরকার হচ্ছে লাইট টেবিলের উপরে। ওয়ার্কিং এরিয়া যদি আপনি ফ্লোরে বসে কাজ করেন তাহলে হচ্ছে ফ্লোরটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। কেমন? তখন এই হাইটটা ক্যালকুলেশন করে এই হাইটটা বাদ যাবে, এটা বাদ যাবে। এভাবে একটা রুম ইন্ডেক্স বের করতে হয়। এই যে রুম ইন্ডেক্স, কেমন? রুম ইন্ডেক্সটা বের করে এই রুম ইন্ডেক্সের মান বের করে আপনার ওই ইউটিলাইজেশন ফ্যাক্টরটা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় এটা জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি, বিস্তারিত হলে অনেক সময় লেগে যাবে। এই যে দেখেন ইউটিলাইজেশন ফ্যাক্টর, আপনার মান পেয়েছিলাম আমরা কত, দেখেন এখানে হচ্ছে 1 হলে 68, ঠিক না? দেখেন 68, আমার ছিল 1.05, মানে হচ্ছে হালকা একটু দূরে, একটু এখানে আসতে হবে। এখানে গ্রাফ অনুযায়ী কত, 0.7, ঠিক না? 2 যোগ করলাম। ক্লিয়ার বিষয়টা ভাই আপনি? জি ভাই। থ্যাংক ইউ। এভাবে নিতে হবে। এগুলো আপনারা কোর্সে ডিটেলস দিই এবং এই ডাটাগুলোও দিয়ে থাকি। আপনাদের যদি সময় থাকে আমাদের সাথে আসবেন, আর যদি সময় না থাকে পার্সোনালি যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা লুমেন্সের ব্যাপারে কথাবার্তা ছিল। তাহলে দেখেন আমরা শিখে ফেললাম কি, আমরা প্রেজেন্টেশনে যাই, যে এই রুমে কয়টা লাইট লাগবে, এই রুমে কয়টা লাইট লাগবে আমরা শিখে গেলাম। তাহলে ধরেন যে এটা 4টা বা 6টা হতে পারে। এই যে ধরেন এই রুমের আমরা ক্যালকুলেশন করলাম এতক্ষণ, এই রুমটা 6টা। এখন এটা থেকে এটার হাইট কতটুকু বাদ দেবো, এখান থেকে কতটুকু বাদ দেবো, এটা কিভাবে করবো? সবসময় একটা রুমের এখানে যদি 1 ফিট হয় বাদ দেন, তাহলে এখানে আপনাকে ওয়েট পরটা 2 ফিট পরে লাইট বসাবে, এটা 2 ফিট পরে, এটা 1 ফিট পরে, তাহলে সিকোয়েন্সটি মিলে যাবে আপনার। আর যদি লাইট ফ্যান হয় তাহলে ফ্যানের নিচে আপনি দেবেন না, সেটা তৈরি হবে। এইভাবেই হচ্ছে আপনাকে এই লাইটেরই করতে হবে। এখন আপনি বলেন যে একটা বিল্ডিং এর মনে করেন এলপিএস ডিজাইন করবেন, আপনি 10 তলা 20 তলা লেআউট করবেন, তো এটা আপনি মাপবেন কিভাবে? আর তারপরে হচ্ছে এসএলডি। আচ্ছা, মনে করেন মাপার জন্য বলতেছি, এটা এলপিএস করবো আমরা। আচ্ছা, এলপিএস এর পরে যাই লেআউট শেষ করি, বেশিক্ষণ থাকবো। এখন লেআউটটা আপনি করতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ক্যাড জানতে হবে আমাদেরকে। সেজন্য ড্রয়িং ডিজাইনের জন্য ক্যাড জানা দরকার, খুবই জরুরি। আচ্ছা, এখানে ক্যাড নিয়ে কাজ করেছেন বা অটোক্যাড নিয়ে কাজ করেন কতজন ভাই আছেন একটু বলবেন? ভাই আমি টুকটাক করি আর কি, অত ভালো না মোটামুটি। আচ্ছা, ধন্যবাদ। ক্যাড কিন্তু খুবই সহজ জিনিস ভাই, আমার কাছে খুবই সহজ লাগে এটা। মানে সফটওয়্যারটা আমার ভালো লাগে। হুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং করা, এটা আমাদের ড্রয়িং। দেখেন এই যে দেখেন, আমি বললাম আপনাকে যে একটা রুম দিলাম, ধরেন এখন তো শিখে গেলাম আমরা যে ধরেন এই রুমটা একটু বড় নিই। ধরেন এই রুমটাতে আমি কি করব, 6টা লাইট দিব। কিভাবে দেবো বলেন যে ভাই ক্যাড জানেন?
ওই যে যেটা কিছুক্ষণ আগে দেখাইলেন, আমি ওই যে লোমেন্স ক্যালকুলেশন করবো এখানে এটা এটা ক্যাডারি স্কয়ার। বলছি আমি। আচ্ছা, ক্যাড যদি আমি জানি, ধরেন এই রুমটাকে আমি কি করতে হবে, আমার ভাগ করতে হবে। মেজারমেন্ট, জি আমি এই মেজারমেন্টটা কিভাবে করবো জানা আছে? ধরেন এটাতে 3টা লাইট বসাতে হবে দাগের মধ্যে, কিভাবে করবো? ওই যে ডিভাইড ইয়াটা ইউজ করবে থ্যাংক ইউ। তাহলে ভাই যেটা বলছে আমি বুঝছি যে ডিভাইডেড, এখানে ক্লিক করে DIV কমন নিয়ে আছে নাকি? DIV কমপ্লিট হ্যাং করছে, দিলাম। দেখেন এখানে বলছে যে নিচে তাকান একটু, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইডেড, কোনটাকে ভাগ করতে চাই? এটাকে ভাগ করতে চাই। হুম। তারপর বলছে যে ডিভাইড ইন্টার দা নাম্বার অফ সেগমেন্ট, কয়টা ভাগে ভাগ করতে চান ভাই? আপনি বলেন আমি কয়টা ভাগে ভাগ করবো? যদি 3টা লাইট লাগাই তাহলে 4টা ভাগে ভাগ করবো, আর যদি 4টা লাগাই তাহলে 3টা, আচ্ছা 4টা ভাগ করবো। 5টা ভাগে হ্যাঁ ভাগ করবো। ভাই, 4 দিয়েছি, 3টা এসছে, তাহলে হয়ে গেছে নাকি? জি। যদি হয়ে যায়, আমাদের শর্ত ছিল কি একটু আপনি দেখবেন যে শর্তটা ছিল এরকম যে এদিকে যদি হয় 1 ফিট, এখানে হতে হবে 2 ফিট, এদিকে যদি হয় 1, এখানে হতে হবে 2। তাহলে কি হয়েছে এটা? সেটা না, সেটা হয়নি, এটা সমান হয়েছে, আমি তো সমান ভাগে ভাগ করছি সব। আচ্ছা, তাহলে এটা হয়নি, তাহলে এখন কি করবো আমি? সেরকম, যেহেতু আপনি, আপনার সাথে জাস্ট শেয়ার করতেছি ভাই, জি জি জি। ভালো দরকার না, আপনি বলেন কি করবো। এটা বুদ্ধি আছে। এখন এই বুদ্ধিগুলো কি এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে? আবার দেবেন, আমি দেখে দিচ্ছি। DIV, DIV একটু দেখেন, এই জিনিসটা আমরা শিখে যাই। ডিভাইড বাই অবজেক্ট হচ্ছে এটা। আপনি যত ভাগ করবেন, যত ভাগ করতে চাইবেন তার ডাবল করবেন। মানে যদি হয় 3টা ভাগ করবেন, তাহলে আমি 6টা নেবো। এটা দেখেন, আচ্ছা। 6টা হয়েছে না? হ্যাঁ। এটা টেকনিক, আপনি কিভাবে করবেন? এটা আর এটার মধ্যে বাদ দিয়ে দেবো। এখন আমার রুলস ফলো ঠিক আছে কিনা দেখেন, একটু দেখাই দেবো। আমি দেখি এটা, ঠিক আছে। দেখেন একটু বড় করে দেখাই। এখানে হচ্ছে আপনার 29,147, এর ডাবল হচ্ছে এটা দেখেন, 48,58,295। এটা হচ্ছে এটা সেম, দেখেন ওটার সাথে হচ্ছে যে 29,147। ক্লিয়ার বিষয়টা? এটা আপনি কিভাবে করবেন এটা এখন তো আপনার ব্যাপার, এভাবে আপনাকে করতে হবে। তারপর আপনি এরকম ভাবে যদি হয় এটাকে নিচে যদি সেম হয়, তাহলে আপনি কপি পেস্ট করবেন। এটা হচ্ছে ড্রয়িং ম্যানার, এক একজন এক এক রকম করে, এটা আপনার ব্যাপার। ঠিক আছে? ক্লিয়ার? জি। কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে? এটা কি আসলে ওই যে এই পাশে 1 ফিট আর মিডলে 2 ফিট, এটা কি বিএনবিসি অ্যাজ পার বিএনবিসি? হ্যাঁ অবশ্যই, এটা এটা আপনাকে বুঝাই আমি, এটা কেন এটা হচ্ছে। এটা আপনাকে আমি একটু ব্যাখ্যা দিই যেটা ঠিক আছে কিনা। ধরেন একজনের টেবিল আছে, ওই ওই আমার একজনের টেবিল আছে মনে করেন এই জায়গায়, হ্যাঁ আছে না, অফিসার এরকম থাকে না? জি এই লাইট থেকে পাবে যে হাইট হচ্ছে, ধরেন এই মধ্যখানে একজন বসে আছে, দেখেন ঠিক আছে কিনা। এখান থেকে আলো পাচ্ছে এই, এবং এখান থেকে এক সমান হাইট। তাহলে দেখেন শর্ত কি, যে প্রত্যেকটা জায়গায় আপনার রুমে আপনার 300 লাক্স পড়া উচিত। 300তে 10-20 কম বেশি হয় অনেক সময়, এটা আবার এভারেজ করতে হয় হোয়াটএভার। তো এভাবে যখন আপনি লাইট যদি করেন, তাহলে তো এভারেজ হওয়ার কোনো মানে মিস হওয়ার কোনো চান্স নাই, ঠিক না? ক্লিয়ার জি বিষয়টা? জি। আচ্ছা, আর একটা প্রশ্ন, লাক্স আর হচ্ছে লুমেন্স কোনটা কোথা থেকে পাবো এরকম? লাক্স কি আর লুমেন্স কি? লাক্স হচ্ছে আমাদের প্রয়োজনটা, যে লাইটের থেকে আমাদের কত আলো প্রয়োজন, কত আলো প্রয়োজন, আর লুমেন্সটা হলো আমরা লাইট থেকে কত আলো পাই, কত আলো আউটপুট দিতে পারে একটা লাইট। হ্যাঁ ধন্যবাদ। মানে বিষয়টা এরকম যে ধরেন এই যেটা একটা লাইট, হ্যাঁ, এটা হচ্ছে আলো দিচ্ছে, যেটা বের হচ্ছে লাইট থেকে, ওটা হচ্ছে কি
লুমেন। লুমেন্স। জি। এটা হচ্ছে লুমেন্স, লাইটের ক্ষমতা। আর যেটা আমরা হাতে পড়তেছে, ধরেন এটা আমার হাত বা হচ্ছে টেবিলে এই জায়গাটা, যেটা আমরা পাচ্ছি দৃশ্যমান মানে আউটপুটটা হচ্ছে লাক্স। লাক্স। ক্লিয়ার? লুমেন হচ্ছে লাইট থেকে, লাক্স হচ্ছে বেরোচ্ছে। আউটপুট। শেষ। এটা নিয়ে অনেকে আবার মানে ঘুরপাক খায় আর কি। তো যখন আপনি চাকরিতে জয়েন করতে যাবেন, সিভিতে আপডেট করবেন, এগুলাই কিন্তু আপনাকে ধরবে। কেমন? আচ্ছা, গেল এটা। তাহলে ক্যাটটা কেটে ফেলি। আচ্ছা, এখন আমি এলপিএস নিয়ে একটু কথাবার্তা বলি। এলপিএস নিয়ে কথাবার্তা বলে আপনাদেরকে ছেড়ে দেবো। আচ্ছা, এসএলডি নিয়ে তো কথাবার্তা বলা যায়। এসএলডি নিয়ে অনেক বড় একটা পার্ট। হ্যাঁ, আমরা এই কোর্সে, এটা হচ্ছে আরএবি সেক্টর, এটা হচ্ছে জেনারেটর সেক্টর। ওটাও নিয়ে একটু ধারণা দিই। আমরা কত মিনিট আছে আর? 15-20 মিনিট। যারা যুক্ত হয়েছেন থাকেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে আপনাদের সাথে। হম একটা এসএলডি ওপেন করি। ছোট এসএলডিটা কি বা কাকে বলে? দেখেন, যারা এসএলডি একদম নতুন তাদের জন্য বলতেছি যে এসএলডি হচ্ছে আপনার একটা ডিভি বা এমডিভি বা এলটি প্যানেল বা গোটা ফ্যাক্টরির কারেন্ট যে আপনি ব্যবহার করেন, এই যে ইন পয়েন্ট থেকে টোটাল চিত্র সাথে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে আপনার ডিভি যতগুলো হবে, এলটি প্যানেল হবে, সেগুলো আপনাকে প্রপার ভাবে ড্রয়িং রাখতে হবে। যদি প্রপার না হয় সেটাকে প্রপার করতে হবে, এসএলডির মধ্যে এগুলো দিতে হবে। এসএলডি শুধু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না, এসএলডি মানে অনেক কিছু। একজন এসএলডি যারা বুঝে, অনেক ভালো বুঝে ইলেকট্রিক্যাল। এই যে দেখেন, ড্রপ আউট ফিউজের ক্যালকুলেশন জানতে হবে, সিটিপিটি ক্যালকুলেশন জানতে হবে, এখানে ভিসিবির টোটাল বিষয়গুলো আপনাকে যদি আপনি ফ্যাক্টরিতে এসএলডি করতে যান তাহলে এগুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই আর্থিং গুলো, কেবল গুলো, ক্যালকুলেশন গুলো, প্রত্যেকটা বিষয়গুলো আপনাকে জেনে জেনে আসতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে। এই যে ফল ক্লিয়ারিং টাইম বলে, যেটাই ভিসিবির, এই যে ফল ক্লিয়ারিং টাইমটা কি? আর হচ্ছে কারেন্ট যে ফল ক্লিয়ার করে কে? কেউ বলবেন একজন? এই ফল ক্লিয়ারিং টাইম বলতে কি বুঝি, আর এটাকে সমাধান করে কে? এটা একটা ভিসিবি। ভাই, সোহাগ ভাই। তো ফল ক্লিয়ারিংটা মানে এটা হচ্ছে যে যখন কোনো সময় আমার বিসিবিটা ফল করে, তখন ও এই সময়ের ভিতরে ও নিজেকে আবার মানে পুনরায় রিপেয়ার করতে পারে। মানে আমি, আমার যেটা মনে হয় ক্লিয়ার না আর কি, এটা আমার একটু কনফিউজ আসে। তো যদি ক্লিয়ার করতে পারে তাহলে করে, আদারওয়াইজ ও ঠিক হয়ে থাকে। আর কোনো ভাই? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। সোহাগ ভাই, ভাই আপনারা কথা বলেন। বাবলু ভাই, আপনারা অনেকে তো চাকরি করেন এখানে, বলবেন, সমস্যা নেই। এই ফল ক্লিয়ারিং টাইমটা যেটা বলছেন, ধরেন এটা ভিসিবি, আমার এখান থেকে কারেন্ট আসতেছে, আউটপুটে যদি ওভার ভোল্টেজ হয়ে যায়, ওভার কারেন্ট হয়ে যায়, তখন এটা কি করবে? এটাকে ট্রিপ করবে, কাট আপ করে দেবে, এটা ওপেন করে দেবে। ওপেন করে দিয়ে এই পাশের যে আউটপুট লোডগুলো আছে, এটা বেকার টেকার এগুলোই কাজ, সার্কিট ব্রেকার সেম কাজ, এদিকে মানে সেভ 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 করবে। এখন আমার কথা হচ্ছে যে এই যে ফল্ট করলো, মনে করেন এখানে দেখেন, এখানে 33 বা 40 অ্যাম্পিয়ার, মানে অনেক কারেন্ট, এখানে 630 অ্যাম্পিয়ার ধরেন কারেন্ট আসতেছে। ধুম করে যদি মনে করেন এটা অফ করে দেয়, এখানে অফ করে দেয়, তো এই ভোল্টেজটা, এত হাই ভোল্টেজটা কোথায় যাবে? আপনাদের মাথায় আছে? আমরা পড়ছি না এরকম, যে এরকম একটা লোড পড়তেছিলাম না, যে দেখেন আমরা পড়েছি যে এরকম যদি ওপেন থাকে, তো এখানে যত ভোল্ট, এখানে কত ভোল্টেজ থাকে, এটা কি থাকে? অসীম ভোল্টেজ ক্রিয়েট হয়, এরকম আমরা শুনছি না? এখানে অসীম ভোল্টেজ ক্রিয়েট হয় এই জায়গাটাতে। জি, ওপেন সার্কিট থাকলে। যে ওপেন থাকলে, ওপেন সার্কিট থাকলে। হ্যাঁ, ওপেন সার্কিট থাকলে, এটা আমরা পড়ছি। দেখেন এখানে অসীম ভোল্টেজ ক্রিয়েট হলো, যে কি করবে? এখান পর্যন্ত খালি মানে যেতে থাকবে, এখানে ঘুরপাক খাবে। তো যখন আপনি এটা ধুম করে অফ করে দিলেন, এই যে এখানে মাথাতে যে অসীম ভোল্টেজটা ক্রিয়েট হবে, এটা কি মানে যদি এখানে থেকে যায় তাহলে তো এই ডিভাইসটাকে পুড়াই দিবে, হুম। ঠিক না? জি জি। এটা কিন্তু জটিল একটা কোশ্চেন, মানে অ্যান্সার পাওয়া খুব মুশকিল, আপনি কোরিয়ান অনেক কোশ্চেনকে।
তখন কি করে, এই যে ফল্ট ক্লিয়ারিং যেটা বলে, ফল্টটা ক্লিয়ার করে দিল, ক্লিয়ার করার পরে কি ঘটনাটা ঘটবে এটাকে সমাধান করবে কি, আচ্ছা এটা এটা ঘটনা ঘটবে এই আর্থিং। সেজন্য দেখবেন যে বিদেশিরা আর্থিং এর প্রতি বা টেকনিক্যাল বায়াররা ব্যাপক মানে সিনসিয়ার। ওরা দেখবেন প্রথমে এসে আর্থিং হাত দিবে, ওরা কোনো জায়গায় হাত দেবে না, ফেজ নিয়ে ওদের অতটা মাথা ব্যথা নাই, ফেজ ঠিক করবেন আপনি জানেন ওরা। সেজন্য এই বোর্ডটা সিস্টেম আর্থিং কত, সিস্টেম আর্থিং সর্বোচ্চ 1 না ওহমস, জি জি এত কম কেন? এটা তো আরো 0.5 চায় অনেকে, অনেকে 0.5 ওহম চায় বাধাটা। এটা যত আপনার ক্লিয়ার থাকবে তত এই যে 0.0 সেকেন্ড এটা হচ্ছে এর ক্ষমতা, তো 0.0 সেকেন্ডে কি টিপ করে না, করে না। যদি আপনার এই আর্থিং না থাকে 0 পয়েন্ট না, আপনার 1 মিনিটে এটা টিপ করবে না, তখন কি হবে, নিজে পুড়বে, আউটপুটকে পুড়ায়। সেই জন্য আপনাকে প্রপার ভাবে আর্থিংটা থাকতে হবে। যখনই এখানে ফল্ট ক্লিয়ার হবে 0.0 সেকেন্ডেই এই ভিসিবিটা টিপ করবে, টিপ করার পরে যে কারেন্টটা থাকবে, ভোল্টেজ থাকবে, মাটিতে গ্রাউন্ডে নামাই দেবে। ক্লিয়ার মানে কি বিষয়টা? সুহেল ভাই, তাহলে আমাদের ফল্ট ক্লিয়ারিং বলতে বোঝাচ্ছে যে কত সেকেন্ড এটা ঠিক করতেছে, তাই তো? হ্যাঁ, এটা তো হচ্ছে ফল্ট হওয়ার সাথে সাথে কত সেকেন্ডের ভিতরে এটা ঠিক করতেছে, টিপ করতেছে, এটা হচ্ছে কার এইটুকুই না? ক্ষমতা, এটা হচ্ছে ভিসিবি, মনে করেন এটা সেনেটারের একটা ভিসিবি, বুঝেন এটা। ও বলছে 0.0 সেকেন্ডে এটা টিপ করবে। ওর কখন টিপ আচ্ছা। করবে, প্রপার ভাবে যখন আর্থিংটা থাকবে, না হলে আপনি 1 মিনিট হলে টিপ করবে না। ও দেখবেন অনেক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটে, ওর আর্থিং ফল্ট আছে। এই যে এই মেশিন গুলো থাকে বা সুইচ গিয়ার যেগুলো থাকে, এগুলো তো ব্যাপক মানে সেফটি অবলম্বন করে এবং পরীক্ষিত, এটা পরীক্ষিত সৈনিকেরা, এরা মানে অতটা নর্মাল ইস্যু না, ঠিক আছে। এখন পরীক্ষিত সৈনিককে দিলেন আপনি, আসসালামু পাহারাদার দিলেন, কিন্তু আপনি ওনাকে বন্দুক দিলেন কিন্তু গুলি দিলেন না, তাহলে কেমন হবে? উনি যতই পরীক্ষিত সৈনিক হোক, ও কি গুলি মানে বন্দুক থেকে গুলি বের হবে? এটা হচ্ছে এই টাইপের যে আপনি আপনি আর্থিং যদি প্রপার ভাবে না করেন তাহলে হবে না। সেই জন্য আর্থিং এর প্রতি জোর দেয়। তাহলে দেখেন, আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন, হ্যালো। জি কিছু জি, বলবেন? এখানে একটা বিষয় জানার ছিল যে আপনার কারেন্ট চলে যাওয়ার পরে যখন হচ্ছে জেনারেটর চালু হয়েছে অটোমেটিকলি, এটা তো আপনার ভিসিবি কাজ করে। হ্যাঁ, আপনার কারেন্ট যখন আবার আসে ভিসিবি কিন্তু অটোমেটিকলি আপনার হচ্ছে জেনারেটরটা অফ করে আপনার হচ্ছে লাইন থেকে আপনার যে প্যানেল এসটি প্যানেলটা অটোমেটিকলি অন হয়। আর গতদিন আমি বর্তমানে সাবস্টেশনে নতুন আর কি, কয়েকদিন হইতেছে। গতদিন আমি ছিলাম, আপনার কারেন্ট যাওয়ার পরে দেখা যায় 1 ঘন্টা পর কারেন্ট আসছে, বাট আপনার ভিসিবি হচ্ছে অটোমেটিক্যালি অন হয় নাই, জেনারেটর চলতেছিল। জেনারেটর আপনার 20 মিনিটের মতো চলছে, পরে আমি গিয়ে এসি প্যানেলটা দেখলাম যে কারেন্ট আসছে। ওখানে আপনার ভিসিবি হচ্ছে ট্রিপও করে নাই, জাস্ট হচ্ছে জেনারেটর কারেন্ট আছে কিন্তু আপনার ভিসিবিতে কারেন্ট আসছে, ওই সিগন্যাল ছিল। তখন ভিসিবি স্টার্ট করলাম, দেন স্টার্ট হয়ে জেনারেটর অফ হয়েছে। এটার কারণটা কি হইতে পারে? এটার কারণটা অনেক কিছু হতে পারে। হতে পারে আপনার বিসিবিটা যে কন্ট্রোলিং আছে সেখানে কোনো ফল্ট হতে পারে। আরেকটা হচ্ছে আপনার যে টাইমিং দিয়ে রাখছেন আপনি, সেখানে আপনি আপনার ওয়ারিং এর যে মেকানিজম, যদি একটা পুশ সুইচ কাজ করে না সেখানে ঠিক করে, বা ওই ভিসিবিতে সমস্যা হতে পারে, বা হচ্ছে ইন্টারলকটা কিভাবে করেছেন ওখানে টাইমিং এর ব্যাপার আছে, টাইম কত দেওয়া আছে সেটা হতে পারে। এটা আচ্ছা। এটা এটা শুনেন, ইন্টারলকিং সিস্টেমটা টোটালি ভিন্ন। মানে এটা হচ্ছে, এটা ইন্টারলকিং না। আপনি যেটা বলছেন এটা হচ্ছে দুই জিনিস। একটা হচ্ছে এটা নিজস্ব ক্ষমতা, এটা এটা হচ্ছে ওর নিজস্ব ক্ষমতা। আর যখন আপনি ইন্টারলকিং সিস্টেম করবেন, এটা আপনি কিভাবে ডেভেলপ করেছেন এটা এখন তো আপনার ব্যাপার। কেমন? এটা মেকানিক্যাল ইন্টারলক অনেক আছে, মেকানিক্যাল কোনটা, যে সুইচ দিলে টিপ দিলে কাজ করবে, নাহলে করবে না। আর একটা না, যে এই অটো, এই প্রবলেমটা এর আগে কখনো ফেস করতে হয় নাই, দেন গতকালকে একবারে এরকম প্রবলেম হয়েছে। আর এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় নাই, যদি হয়তো একবারে তাহলে এরকম। কোনো কোনো ওয়ারিং এ বা কোনো হচ্ছে মিস্টেক করেছে। কারণ এই ডিভাইস গুলা কিন্তু মিস্টেক করে না, ওটা একটু চেক ব্যাক করতে হবে আপনার। কেমন? সেটার কারণে এর আগে তো কখনো এরকম প্রবলেম ফেস করতে হয় নাই। গতকালকে জাস্ট একটা প্রবলেম হয়ে গেছিল, পরে 20 মিনিটের মতো চলছিল, দেন দেখার পরে এটা কি আপনার ইন্টারনাল ইন্টারনাল কোনো আছে আপনার, টাইমার লাগানো আছে? আপনার ইন্টারনাল টাইমার আছে তো? তো সেগুলো একটু চেক করবেন, অনেক সময় ওদের গাফলতির কারণে এটা হতে পারে। টাইমারের কারণে এই প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, হতে পারে উনি টাইম সেন্ড করে না। সেটা দেখলাম, ঠিক আছে, বাট একবার তো এরকম হওয়ার কথা না যে একবারে এরকম হইতেছে, আবার দেখা যায় যে এখন তো রানিং ঠিক আছে, আমার ইয়ে সবকিছু ঠিক আছে, এখন ওইরকম প্রবলেম ফেস হচ্ছে না আর। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, তারপরে দেখবো আর কি। জি জি, ঠিক আছে। তো
তো দেখেন আপনাদেরকে আমি বলতেছি এই ড্রয়িং গুলো যারা করবেন তারা কাছে এগুলো দেখতে হবে। আর একটা হচ্ছে আপনার ড্রয়িং গুলো আপনার ফ্যাক্টরিতে আছে, জাস্ট আপনার এসএলডি করার দায়িত্ব আছে, তখন এই বিষয়গুলো আপনাকে পুঙ্খানুরূপে এসএলডি তে দিতে হবে। আর তারপর একটু যদি ট্রান্সফরমার জিজ্ঞেস করি ট্রান্সফরমার এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এই দেখেন এটা হচ্ছে এসএলডি। তারপরে এখন এটা মেকানিক্যাল ইন্টারলক যেটা ভাই বলছিল যে সুইচ টিপে করতে হবে। এটা হচ্ছে আরএবি সেক্টর, এটা হচ্ছে জেনারেটর সেম ভাবে চলে আসবে, যা যা থাকবে আপনি দিবেন। আর বাসবার ক্যালকুলেশন, মেন বাসবার ক্যালকুলেশন ডাইমেনশনটা এভাবে দিবেন, টোটাল কানেকশন লোড এটা দিবেন এটা। আচ্ছা, লোড ক্যালকুলেশন কোন দিক থেকে করে একজন বলেন? লোড ক্যালকুলেশন ইউজার পয়েন্টের লাস্ট পয়েন্ট থেকে করে। ফ্যাক্টরি মনে করেন এত বড় আছে, ডিবি এসডিবি থেকে শুরু করে বাউন্ডারি লাইট থেকে টয়লেট লাইট থেকে মেশিন থেকে সবগুলোকে হিসাব করে ডিবি টু ডিবি, তারপর এমডিবি তে যে আপনার এলটি প্যানেলে হিট করে। তাহলে আপনার অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আপনার লোড ক্যালকুলেশন সবসময় করতে হয় আপনার নিচের পয়েন্ট থেকে। ধরেন যে এখানে 95 কিলোওয়াটের এটা একটা এমডিবি, এটা একটা লোড, এটা একটা লোড কল্পনা করতে হবে, মেশিন হতে পারে ডিবি হতে পারে। এটাতে কতটুকু এখানে এই যে আপনার এই লোডের উপর ডিপেন্ড করে কেবল কতটুকু লাগবে, তারপর এটাকে আপনার বেকার কতটুকু লাগবে, এই বেকার আসার জন্য এটা কতটুকু লাগবে, মানে নিচ দিক থেকে আপনি হিসাব করতে করতে উপর দিকে করতে হয়। তারপর সবগুলাকে একটা লোড যখন কল্পনা করলেন, এই যে কানেক্টিং লোড এটা, সেই অনুযায়ী আপনাকে এই মেন বাসবার কালেক্ট ঠিক করতে হবে। মেন বাসবার কালেক্ট করে আপনাকে এগুলো যেতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে নিচ পয়েন্ট থেকে উপর দিকে উঠতে হয়, লোড ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে এটা। আপনার কখনো সাবস্টেশন থেকে এমডিবি থেকে এসডিবি থেকে ডিবি এরকম ভাবে হয় না। ক্লিয়ার? যতটুকুই এসএলডির ব্যাপারে আপনাদের ধারণা। এখন আমরা এলপিএস এ যাব। মানে ভাই লোড থেকে আমি ফুললি উল্টা দিকে সাবস্টিটিউশনের দিকে যাবো, তাই তো ক্যালকুলেশনের সময়? হ্যাঁ, মানে একটা আপনি সাবস্টেশন যান না, ধরেন যে একটা আপনি মোটর সেট করবেন, হ্যাঁ, ঠিক আছে? জি, মোটরের কি পয়েন্ট লাগবে আপনার? লাগবে কি, এখানে এর জন্য কেবল লাগবে, কেবলের হ্যাঁ, জন্য একটা বেকার লাগবে, বেকার লাগবে। আরো হতে পারে অনেক ডিভাইস থাকে, তারপর কি এটাকে আপনার বাসবারের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, তাহলে ধরেন যে এটা মনে করেন 10 অ্যাম্পিয়ারের বেকার, 10 এম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ারের জন্য মনে করেন 6 অ্যাম্পিয়ার আরএম এর কেবল প্রয়োজন ধরেন। তাহলে এখানে 10 অ্যাম্পিয়ারের জন্য আপনি 16 অ্যাম্পিয়ারের বেকার নিতে পারেন, মানে মোটরের ক্ষেত্রে 2.5 গুণ বেশি নিতে পারবেন আপনি। এখানে গুণ দেন, এটা একটু হালকা কম বেশি হলে কোনো সমস্যা নাই, তো 16 অ্যাম্পিয়ারের নিলেন। এখন এখানের জন্য 6 অ্যাম্পিয়ার নিয়েছেন, এখানে আপনি 6 অ্যাম্পিয়ারে নিতে পারেন, 6 অ্যাম্পিয়ার এরকম ভাবে আপনাকে সিকোয়েন্স রাখতে হবে। কেমন? এটা এখন ধরেন যে আপনি কেবল নিলেন 4 আরএম, 4 আরএম এ যাই মনে করেন সাপোজ 8 অ্যাম্পিয়ার, তাহলে তো হবে না। এখানে আপনার মেশিনে যাচ্ছে আপনার 10, আপনি দিচ্ছেন 4, তখনই গরম হওয়া শুরু করে। জি, মানে এটা তো জাস্ট ইমাজিং এর কথা বলতেছি, এটা আরএম তো এরকম না। ঠিক আছে, ওটা আপনাকে কেবল চার্ট দেখিয়ে আপনাকে ঠিক করতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি, 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 সিকোয়েন্সটা আর কি। জি, হুম। আচ্ছা, এখন এলপিএস এর ব্যাপারে আমরা একটু কথা বলে কিছু প্রাথমিক কথা বলতে হচ্ছে। এলপিএস যে আপনি করবেন, ড্রয়িং করবেন, দেখেন এই যে ইয়ার টার্মিনাল, এটা কত ফিট নেবেন আপনি? এই যে এখানে যাই, আমার একটু প্রেজেন্টেশন, এই এলপিএসটা কত ফিট, এই ফিটের উপর ডিপেন্ড করে ক্লাস 1 নেবেন না ক্লাস 2 নেবেন। এটা ক্লাস 1 আর ক্লাস 2, এটা বলতে কি বোঝায়, এটার উপর ডিপেন্ড করে আপনাকে এই ম্যাটেরিয়ালের গঠন চেঞ্জ হয়ে যায়। সবকিছু ঠিক থাকে, ম্যাটেরিয়ালের গঠন চেঞ্জ হয়ে যায়। এখন এটার জন্য মাপবেন কত ফিট, কি দিয়ে মাপবেন আপনি? যদি আপনি ফিতে দিয়ে মাপবেন না, এটা অটোক্যাডে টার্ম ধরবেন, আপনি পেয়ে যাবেন কত মিটার বা কত ফিট। এখন যদি 75 ফিট বা 23 মিটার, সরি 23 মিটার, আর এটা যে ফিট এর মধ্যে হয় তাহলে ক্লাস 1 হয়। আর এটার থেকে উপরে যখন হয় 75 ফিট থেকে 80 ফিট বা হচ্ছে 30 মিটার এরকম হয়, তখন হচ্ছে ক্লাস 2 হয়। এটা হচ্ছে ম্যাটেরিয়াল চেঞ্জ হয়, ম্যাটেরিয়াল চেঞ্জ, আর সকল কিছু নিয়ম নীতি ঠিক থাকে। ঠিক আছে, এলপিএস। তাহলে এলপিএস এর আমরা কিভাবে পাই? যে বিএনবিসি তে আপনি বিএনবিসি দেখে আপনি এলপিএস ডিজাইন করতে পারবেন না, আপনাকে এনএফপি যেতে হবে। আবার প্রথমে আপনি এনএফপি এর কাছে যেতে পারবেন না কোনো বিষয় নিয়ে, এটা কিন্তু নিষেধ আছে গুরুর। কোন গুরুর? এই যে হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম, ইনি বলছে আমাদের জন্য বিএনবিসি হচ্ছে আমাদের হচ্ছে মেন গাইডলাইন। প্রথমে দেখবেন যদি আপনার কম বেশি হয়, তাহলে এখানে হচ্ছে রুম ইন্ডেক্স নাকি ইন্ডেক্স, আপনার এটাতে এই বিল্ডিং এ প্রয়োজন কিনা, এই বিল্ডিং এ প্রয়োজন কিনা এলপিএস, এটা আবার বিএনবিসির কাছ থেকে পাবেন। ঠিক আছে, এখানে বলছে দেখেন, এটা আমি এখানে শর্ট করে যাচ্ছে এগুলা, যে
রিস্ক ইন্ডেক্স যদি 40 হয় মার্ক যোগ করে, এই যে অ্যাসেসমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট করে, তাহলে ওই বিল্ডিং অবশ্যই আপনাকে এলপিএস দিতে হবে। আবার এই নিচের লাইনে বলতেছে, আমি আসি আপনার নিচের লাইনে বলতেছে কি, এটা এই যে এগুলা কেটে কেটে আপনাদের জন্য রাখা আছে। এখানে বলছে যে মেথড ফলোইং দ্য এনএফপি 780। তাহলে দেখেন আমাকে এখানে বিএনবিসি বলেই দিচ্ছে যে আপনি এটা ফলো করেন, তাহলে আমি নির্দ্বিধায় আমি এখন এনএফপি কে ফলো করতে পারি, ঠিক না বিষয়টা? আমার কাছে কোড আছে। এখন এনএফপি এর কাছে যে যদি যাই, এনএফপি কি বলে, এনএফপি আছে না, হ্যাঁ এনএফপি, এনএফপি কি বলে, এগুলো এই যে গঠনগুলো আছে, আমি একটু আপনাদের উপরে যাই। এই যে এনএফপি বলতেছে যে ম্যাটেরিয়াল গুলো, যে ক্লাস 1 এর জন্য কোন ম্যাটেরিয়াল, ক্লাস 2 এর জন্য কোন ম্যাটেরিয়াল। এই যে 75 ফিট আমি বললাম না, এর বেশি যদি হাইট হয় তাহলে হচ্ছে ক্লাস 2, আর এর মধ্যে থাকলে ক্লাস 1। এই ক্লাস 1 এর জন্য যে ম্যাটেরিয়াল গুলো দেখেন, যে এয়ার টার্মিনাল সলিড যদি হয়, কপারের হয়, তাহলে হচ্ছে আপনার 9.5, আর যদি অ্যালুমিনিয়ামের হয় 12.7। আবার এটাই দেখেন একটা পয়েন্টে দেখেন, এয়ার টার্মিনাল যদি 2 হয় তাহলে হচ্ছে 12.7, আর হচ্ছে 15.9। বুঝতেছেন ঘটনাটা ব্রাদার আপনারা, যে এখানেই আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে গঠন। এই যে এটা দেখেন, আর হচ্ছে এটা দেখেন চেঞ্জ। এভাবে ম্যাটেরিয়ালের গঠনগুলো চেঞ্জ হয়ে যাবে, সবকিছু এক থাকবে। এবং বিএনবিসিতে শুধু কপারের কথা বলেছে, আর এনএফপিএতে আপনার অ্যালুমিনিয়ামের কথা বলেছে, তাহলে আমাদেরকে অ্যালুমিনিয়াম নিয়েই কাজ করা হবে। এখন মজার বিষয় হচ্ছে আরেকটা দেখেন, এগুলো তো শিখলাম। এখন এয়ার টার্মিনাল কিভাবে নিব, কত কত ফিট হবে, কিভাবে হবে, এগুলো এগুলো সব আছে এখানে। হ্যাঁ, যে কিভাবে নেবেন, তারপরে কোনটা চূড়ার মতো, কোনটা এই সেই, অনেক ঝামেলা আছে এগুলো আর কি। এগুলো ডিটেলস আলোচনা করলে আপনারা বুঝবেন। এগুলো ডিটেলস আলোচনা করার মতো আমার কাছে সময় থাকলেও হয়তো বা আপনাদের কাছে নাই। এয়ার টার্মিনালটা কত বড় হবে, তারপর হচ্ছে আমি কত ফিট পর পর আমি এয়ার টার্মিনাল গুলো দিব। এটা হচ্ছে চারিদিকে, যেটা যেটা চারিদিকে থাকে বাউন্ডারিতে, সবগুলো 20 থেকে 25 ফিট দূরে দূরে হয়, আর ভিতরে গুলো হচ্ছে 50 ফিট পর পর হয়। কেমন? তো এতটুকু পর্যন্ত ধারণা আপনাদের। যদি কারোর প্রয়োজন হয় এগুলো আমার সাথে যোগাযোগ করবেন। তবে এটা ওই যে হাইটেরটা গেল, আর যদি আমার হাইট এর চেয়ে কম হয় বা অনেক প্রশস্ত হয়, মানে স্কোয়ার ফিট অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে কি দরকার নেই? হ্যাঁ, না, স্কোয়ার ফিট যদি বেড়ে যায় তাহলে দরকার নাই। তারপরে হচ্ছে হাইটটাই মেন এখানে, না ভাই? এখানে, হ্যাঁ এখানে হাইটটাই মেন। আরেকটা হচ্ছে যে আপনার এই গোডাউন বা রুমের এই ফ্যাক্টরিটা কি থাকবে, হ্যাঁ, আচ্ছা। এটা বিএনবিসিতে আছে। মনে করেন এখানে পারমাণবিক বোমা রাখবেন আপনি বাংলাদেশের সরকারের জন্য, হ্যাঁ, বা ধার্য বস্তু ককটেল টাইপের থাকে না, গোলা হুম, বারুদ এরকম, তখন কি হাইট টাইট দেখে হবে? তখন হচ্ছে গোলা বারুদের নিরাপত্তা। যে যে নিয়ম, একজন একজন এই আমাদের মধ্যে একজন প্রিয় ভাই আমার সাথে একজন মানে মানে অনেক কথা বলতেছে। আমি বলছি ভাই কথা বুঝে বলে না, ধরেন এলপিএস এর বিএনবিসি দেখে কি পারমাণবিক বিদ্যুৎ চুল্লির উপরে এলপিএস বসাবে? বুঝলেন কিন্তু ঘটনাটা জি, আমার, জি। ওখানে অবশ্যই পারমাণবিক চুল্লি বসানোর গাইডলাইন আছে নিজস্ব ওদের, ঠিক আছে? এই দুই তিনটাকে ম্যাচ করে ওদের একটা গাইডলাইন ফলো করেই সেটা আপনার করে। এখন এলপিএস কি দিবে আর আর কি দিবে, আর এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল জেনারেল। তো দেখেন এইগুলো হচ্ছে এভাবে, এটা আমার ড্রয়িং করা। এই এয়ার টার্মিনাল গুলো কোথায় কিভাবে বসাবেন, এই বিষয়গুলো কত ফিট, এবং ডাউন কন্ডাক্টর কত ফিট পর পর হবে, এই ক্যালকুলেশন গুলো কিভাবে হবে, এই জিনিসগুলো টোটাল গুলো আমাদের এখানে দেওয়া আছে। এই যে এখানে এভাবে একটা নোট দিতে হয়, দেখেন যে এই যে বিল্ডিং হাইট হচ্ছে 80 ফিট, সো এটা হচ্ছে আপনার ক্লাস 2 এর মধ্যে পড়ছে, সো 2 এর হচ্ছে ম্যাটেরিয়াল গুলো হচ্ছে এরকম একটা ইন্ডেক্স তৈরি করে আপনি আপনার মতো করে করবেন। আমরা যারা কোর্স করে আমাদের ড্রয়িং এবং যত ম্যাটেরিয়ালস দেখাচ্ছি সবগুলো আমরা ডিরেক্ট পিডিএফ ফাইল দিয়ে দেবো। এবং যারা কোর্স করবেন না তার আগে যে দিব না বিষয়টা এরকম না, যাদের কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দেবেন। মানে কোর্স করতে হবে বিষয়টা এরকম না, কোর্স তো একটা হচ্ছে আমাদের চলার পথে। আর আপনার প্রয়োজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সহযোগিতা করা আমাদের কাজ। তবে এই ওকে, যে আজকে যে পিডিএফটা আমাদেরকে দেখাচ্ছেন, এটা কি আমাদেরকে শেয়ার করা যাবে কিনা? এটা পার্সোনালি এখানে তো অনেকেই জয়েন করে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, আপনাদের যাদের প্রয়োজন আছে বা আপনারা কোর্স করতে চান, আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দিয়েন, বা কোনো কথা থাকলে ডিরেক্ট আমি বলবো। চ্যাট বক্সে যারা দেয় তাদের সাথে আমি ডিরেক্ট কথা বলবো, আর আমার নাম্বারটা আমি দিয়ে দেবো। আমার কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো।
দেখেন থার্মোগ্রাফি সার্ভো যেটা বলে, আপনারা জানেন যে ডিভি বা এলটি প্যানেল যেগুলো আছে, যারা জানেন না, যে এটা একটা থার্মোগ্রাফি মিটার। এটা হচ্ছে যখন আপনি যে পয়েন্টে ধরবেন, কোন পয়েন্টে কত হিট হচ্ছে উনি দেখাই দেবে। দেখেন এখানে 113.4, এখন 150.7, এগুলো কোন পয়েন্টে, আপনি তো এগুলো তার হাত দিয়ে বা খালি চোখে দেখা সম্ভব না। আপনি ইলেকট্রিক্যালের যে কোনো ইকুইপমেন্টে ধরলে কোন পয়েন্টে কত হিট, এটা আপনাকে দেখাই দেবে। এটা হচ্ছে 4টা 5টা থাকে, স্ট্যান্ডার্ড নেপিয়ার ভাষায় থাকে এটা। যে দেখেন এখানে হচ্ছে 0 ক্যাটাগরি, 1 2 3, এখানে হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা যদি আপনি পান, কি ক্যাটাগরিতে পড়ে, এরকম ভাবে একটা রিপোর্ট তৈরি করতে হয়। এই রিপোর্ট অনুযায়ী যদি যদি বেশি হয় তাহলে আপনাকে মাইনর, কোনটা মেজর, এভাবে আপনাকে হিসাব করে যেতে হয়। তো আমি আরেকটা হিসাব হচ্ছে কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। আপনারা জানেন যে কেবলের গায়ে যে আমাদের কালো একটা আবরণ থাকে, ইনসুলেন্স থাকে, এটা কিন্তু নির্দিষ্ট একটা ব্যারিয়ার থাকে। এটা যে 5 মেগা ওহমের কম হয়, 5 মেগা ওহম, তাহলে এই কেবলটা চলবে না। ভাই ওই যে থার্মোগ্রাফিক স্ক্যান যে দেখাইলেন, ওইটার মিনিট মানে স্ট্যান্ডার্ড কত টেম্পারেচার হইলে ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড এটা কি ভাই? এটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার যে আশেপাশের যে তাপমাত্রা, যদি হয় মনে করেন 30 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনার ঠিক আছে। মানে এরকম বলে না যেটা, এটা তো বেকার। এইখানে যেমন 1 থেকে 10 দিছে, হ্যাঁ, তার মানে কি এটা কি 10টা কি মিনিমাম, মানে হচ্ছে হ্যাঁ, মিনিমাম মিনিমাম এটা হচ্ছে চলবে আর কি। এটা হচ্ছে মাইনর ইস্যু, রিপেয়ারিং ক্যাটাগরি 0-তে পড়ছে, এটা ক্যাটাগরি দিয়ে আপনার রিপোর্ট তৈরি করতে হয়। মনে করেন আপনার 50টা ডিভি আছে, কেমন, জি জি 50টাতে এটা পাবেন না আপনি। কোনটাতে পাবেন 20 ডিগ্রি, কোনটাতে হচ্ছে 21 ডিগ্রি, কোনটা 30 ডিগ্রি, কোন ক্যাটাগরিতে পড়ছে, এরকম একটা রিপোর্ট তৈরি করতে হয় ওই ডিভি গুলো নাম্বার দিয়ে। যে আমার মনে করেন 2টা ডিভি পড়তেছে 0 ক্যাটাগরি, আমার 5টা পড়তেছে আপনার 1, তারপর হচ্ছে আপনার 2টা পড়তেছে 2, আর 3টা মনে করেন এক, নাকি সরি, একটা পড়তেছে মনে করেন 3 নাম্বার। এই 3 নাম্বারটা তাৎক্ষণিক আপনাকে অফ করে কাজ করতে হবে, এটা নিয়ম। তখন এই রিপোর্টটা দেখে যারা অডিটর আসবে, তারপর সিদ্ধান্ত নেবে যে আপনার ফ্যাক্টরিটা কোন পজিশনে আছে থার্মোগ্রাফির। ক্লিয়ার বিষয়টা? জি ভাই, তার মানে এখানে বোঝা যাচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 10, মানে 10 থাকলে এটা ওকে আছে, হ্যাঁ, 10 থাকলে অনেক ভালো আছে, ভালো আছে। অনেক ভালো। আচ্ছা, 10 তো থাকে না। 10 আর উপরে হচ্ছে 40, যেটা দেখা যাচ্ছে। হুম। মনে করেন এখন আমাদের বাংলাদেশের টেম্পারেচার কত, 38। আচ্ছা, তো 38 থাকলে ভালো। জি 38 থেকে যে আপনি 10 যদি যোগ করেন, তাহলে কত হয়? 48। 48, ওকে গুড। মনে করেন 50 60 পর্যন্ত আপনার এলো হয়। এখন আপনার 40 ডিগ্রি, আর আপনি হয়ে গেছে আরো 40 ডিগ্রি, মানে হচ্ছে 80 ডিগ্রি। এটা ও কি করতে হবে? তাৎক্ষণিক আচ্ছা অফ আচ্ছা, করতে হবে। ও তার মানে এটা হচ্ছে ওর একটা পার্সোনাল টেম্পারেচার আর আমাদের হচ্ছে ন্যাচারাল একটা টেম্পারেচার, দুটো যোগ হবে নাকি? মানে অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ন্যাচারাল যে টেম্পারেচার থাকবে জি আপনার ডিভাইসের গায়ে তাই থাকবে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ অনেকে তর্ক করে, হ্যাঁ, যে হ্যাঁ। এটা ওর তাই, ভিতরে কারেন্ট যাচ্ছে। জি আরে ভাই, সঠিক যদি ক্যালকুলেশন হয়, অ্যাকচুয়াল পরিমাণ টেম্পারেচার বাড়বে না কেবলের মধ্যে, হ্যাঁ, সেটাই তো। অ্যাকচুয়াল পরিমাণ হবে না। অনেকে বলে যে না এটা এই সেই, এটা অ্যাকচুয়াল পরিমাণ হবে না, এটা চ্যালেঞ্জ। আপনার কেবল যদি ভালো হয় আর আপনার মেজারমেন্ট ভালো হয়। তারপরে আমাদের কোর্সের এটা একটা সিম্পলি, আপনাদের যারা কোর্স করতে চান আপনাদেরকে মডিউলটা পাঠানো হবে। এখানে জাস্ট একটু আপনাদের ধারণার জন্য যে বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন, সাবস্টেশন, বাসবার ক্যালকুলেশন এজ পার এনএফপি এবং এনএসসি, সুইচ গিয়ার সিলেকশন, সিটিপিটি এবং পিএফআই, কেবল সিলেকশন ডিটেলস, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার আর্থিং ডিটেলস দিব আমরা, জেনারেটর আর্থিং, আর্থিং সিস্টেম ডিটেলস। এটা হচ্ছে, তারপর হচ্ছে ক্যাড। এখানে যারা ক্যাড জানেন না, আমাদের 3টে থেকে 4টা ক্লাস হবে, একদম সফটওয়্যার থেকে শুরু করে 0 থেকে। আমাদের এই ক্লাস করার পর থেকে, কোর্স করার পর থেকে আপনি অটোক্যাডে কাজ করতে পারবেন। যে মেথড, লাইটিং লুমেন্স মেথড, তারপর হচ্ছে প্রফেশনাল এসএলডি অ্যাপ্রুভ কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে কথা হবে, লোড ক্যালকুলেশন, প্রফেশনাল এলপিএস ডিজাইন এজ পার বিএনবিসি এনএফপিএ, রিয়েল প্রজেক্টের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে, আর হচ্ছে অ্যাকর্ড, ভাইভা এবং আপডেট সিভি। মজার বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের পরে যখন প্রথম লাস্টের দিন আমরা সিভি ক্লাস নিব, আপনি দেখবেন যারা যে পজিশনে, আমাদের এই কোর্স আল্লাহর মধ্যে অনেক বড় বড় সিনিয়র সিনিয়র পজিশনে মানুষ করেছে। এবার 13তম ব্যাচ রানিং হবে আপনাদের এটা নিয়ে, ঠিক আছে? 13। আমার ম্যাক্সিমাম ডিজিএম জিএমও আছে আমাদের এই ব্যাচে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। মজার বিষয় হচ্ছে সিভি নিয়ে আপনি মজা পাবেন, এবং আপনাদের ভিতর থেকে আসলেও মজা পাবেন যে সিভিটা আসলে কতটা ভালো হওয়া জরুরি। ঠিক আছে। সিভিতে এই একই টাইপের সিভি এবং হচ্ছে অনেক পিছিয়ে থাকার কারণে আমাদের অনেক ভুগতে হয় একাধিক সিভির ব্যাপারে।
তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই কোর্সের ব্যাপারে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোর্স করতে চান, আমাদের কোর্স করতে হবে বিষয়টা এরকম না, যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনাদের জুনিয়র বা আপনাদের, তাহলে আপনাদের কষ্ট করে আপনাদের নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দিবেন, ডিরেক্ট আমি কথা বলবো কাল পরশুর মধ্যে। আর না হয় আল্লাহ হাফেজ, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আপাতত এই কোর্সটাই আছে না, ইলেকট্রিক্যাল ডিজাইন, এটাই আসলে চলতেছে। আমাদের কোর্স তো অনেক আছে, অটোমেশন কোর্স আছে আমাদের, বেসিক না বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত অটোক্যাড কোর্স আছে, ফায়ারের কোর্স আছে। আমাদের অ্যাডভান্টেক বিডি নামে পেজ আছে, এখানে গেলে আপনার ডিটেল দেখতে পাবেন, এবং ইউটিউবও আছে। আমাদের অনেক কোর্সই আছে একদম প্রফেশনালি অটোমেশনের, স্কাডা, পিএলসি S7 1200, আপনার হচ্ছে HMI, ভিএফডি থেকে শুরু করে কন্ট্রোলিং, সাবস্টেশন, সব কোর্সই আছে আমাদের এখানে। তো এই কোর্সটা করলে অলমোস্ট অনেক বিষয়গুলো জুনিয়র গুলো করলে ফ্যাক্টরির ব্যাপারে ক্লিয়ার হবে। আর যারা সিনিয়র আছেন, যে বিষয়গুলো আপনারা জানেন না হয়তো বা ব্যস্ততার কারণে করতে পারেননি, ওগুলো হয়তো এখানে ক্লিয়ার হবে। আমি আবারও বলছি, যারা কোর্স করতে চান বা কোর্সের ব্যাপারে কোনো কিছু জানতে চান, আপনাদের চ্যাট বক্সে নাম্বারটা দিবেন, আমি ডিরেক্টলি যোগাযোগ করব। যারা ফ্রেশার তাদের জন্য তো এই কোর্সটা অনেক মানে বেনিফিট হবেন। যারা তো জব করতেছেই, আহ, আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে কি চাই বা কিভাবে কি করতে হবে এটা তো পেয়ে যাবেন আপনারা। আর এখানে তো জাস্ট আপনাদের আজকে ধারণা দিয়ে যাচ্ছি, যখন কোর্স হবে প্রত্যেকটা বিষয় একটা করে PDF দেওয়া হবে, রেকর্ড ফাইল দেওয়া হবে, এবং হচ্ছে যে গাইডলাইন গুলো যেগুলো আছে আপনাদের জন্য, BNBC, NFPA বইগুলোকে কেটে কেটে, এবং ভোল্টেজ ড্রপ কিভাবে ক্যালকুলেশন করবেন, বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, সবকিছু দেওয়া হবে। কেমন? কোর্স ফি হচ্ছে আমাদের এটা, রেগুলার কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। এখন আমরা এটা হচ্ছে আপনার 5,000 টাকা কোর্স ফি রাখতেছি আর কি। সকল PDF এবং রেকর্ড ফাইল, এবং হচ্ছে আপনার শুধু এই কোর্স যে শেষ, আপনাদের সাথে সম্পর্ক শেষ বিষয়টা এরকম না, আপনাদের সাথে লং টাইম আমাদের চলাফেরা থাকবে, সব বিষয় নিয়ে কথাবার্তা হবে, এবং আপনাদের জন্য অ্যাডভান্টেজ বিডি অলওয়েজ ওপেন। আর এখানে আসবেন, কাজ করবেন আর কি। যে আপনি এই কোর্স করেছেন, আমাদের অটোমেশন কোর্সও আপনাদের জন্য ওপেন। যখন মন আপনাদের দু একটা জিনিস যদি টেস্ট করতে হয় বা আসতে হয় বা শিখতে হয়, আপনি আসবেন। জাস্ট এটা অ্যাডভান্টেজ ভিডিও অন কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ক্লাব হিসাবে আমরা গণ্য করতে চাই আর কি। আপনারা আসবেন যখন ইচ্ছে। কেমন? কোর্স করলে যে আসবেন শুধু তা না, এমনিও আসবেন। আমাদের অ্যাডভান্টেজ বিডি স্পেয়ার পার্টস নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন যে ফ্যাক্টরি লেভেলে VFD, কেডাইভ, ENC, ইনোভেন্স, ডেল্টা আমাদের স্টকে আছে, এবং আদার্স HMI আছে, আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে। কেমন? তো ভাই, আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। থ্যাংক ইউ, অনেক ভালো কোর্স লাগলো। আমাদের শুরু হবে, এটা হচ্ছে আপনাদের কয় তারিখ আজকে, ও এই সেমিনারের 5 দিনে আমাদের ভর্তি টর্তি চলে আর কি, 4-5 দিন পরে আর কি আপনাদের জানিয়ে দেওয়া হবে। কেমন? ভাই, আপনারা যারা আছেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, বা আপনাদের কোনো কিছু বলার আছে কিনা আজকের সেমিনারের উপরে, যদি বলার থাকে দু একজন ভাই বলেন, তাহলে আমরা শেষ করব। এবং যারা সিনিয়র আছেন তাদেরও যদি কিছু বলার থাকে, আপনাদের জুনিয়র যারা আছে তারাও আপনাদের কাছ থেকে হয়তো উপকার পাবে, বা আপনার ভাই, ওই যে ডিউরেশনটা কতদিন হবে ওটা? ভাইয়া, ওই অলমোস্ট 1.5 ডিউরেশনটা মাসের কতদিন মধ্যে হয়? শেষ হয়ে যায় ভাইয়া, বাবু ভাই। আচ্ছা আচ্ছা। 1.5-2 মাস। আপনার কবে কবে ইয়াটা করেন, সপ্তাহে কয়দিন কি কি করে সপ্তাহে 2 জানা দিন যায়? ক্লাস, রাত 9টার পর থেকে। আর রাত 9টার পর থেকে অনলাইনে, আর অফলাইনে যেদিন আসতে চাইবেন, যে আসবেন আমাকে ফোন করে আসবেন, আপনাকে টাইম দিব। আমাদের সকল কোর্সই অফলাইন অনলাইন ওকে একই টাকা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সোহাগ ভাই আছেন না চলে গেছেন? আলমগীর সোহাগ না, আরেকজন সোহাগ ভাই।
আচ্ছা, সিনিয়র যারা আছেন আপনারা একটু বলবেন যে এগুলো প্রয়োজনীয়তা আছে কিনা, দুজন ভাই যদি কথা বলতেন। হ্যালো। তাহলে আপনাদের কোনো কথাবার্তা না থাকলে আমরা আলহামদুলিল্লাহ, হয়তোবা আমি বুঝাতে সক্ষম হয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ জি ভাই, সবাইকে। অবশ্যই অনেক ভালো বোঝাইছেন, অনেক কিছু মোটামুটি বেসিক জানতে পারছি। চেষ্টা করেছি। আমি আবারও বলতেছি, আপনারা যারা অন্য জায়গা থেকে জয়েন্ট হয়েছেন বিভিন্ন লিঙ্ক থেকে, আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেন, আমাদের কোর্স মডিউল আপনাদেরকে পাঠিয়ে দিব এবং ভিডিওটা আমরা পাঠিয়ে দেবো, কেমন? যারা অন্য জায়গা থেকে জয়েন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তারা তো পাবেন। কোর্স ফিটা ভাই কিছু হ্যাঁ, অবশ্যই আপনাদের কোর্সের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা হয়, সেটা আমি পার্সোনালি আপনাদের সাথে কথা বলবো। আপনারা যারা কোর্স করতে চান বা এই কোর্স নিয়ে আরো ডিটেলস আমার সাথে কথা বলতে চান, আপনাদের চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেন, আমি কথা বলবো আপনাদের সাথে, কেমন? মানে এজ ইউজুয়াল সবার নাম্বার আছে, আমি সবার সাথে আমি কথা বলি না, অফিস থেকে তো বলে। আর চ্যাট বক্সে যাদের নাম্বার দেয় আমি বেসিক্যালি তাদের সাথে কথা বলি, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। হয়তো বা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ যে শত ব্যস্ততার মধ্যেও আমার কথা শোনা এবং সেমিনারে যুক্ত হওয়ার জন্য। অ্যাডভান্টেক বিডিতে আপনাদের কফির দাওয়াত দিয়েই আমি আজকের সেমিনার এখান থেকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমাদের এই লিঙ্কটা আরো কয়েক মিনিট যুক্ত থাকবে, ওপেন থাকবে। আপনারা যদি কোনো কথা বা কোনো কিছু লেখার থাকে লিখবেন, আমরা ওটা দেখে ফিডব্যাক দেবো। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যাদের কোনো কথা নাই আমরা বেরিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ। শরীর ভাই, হ্যালো। অটোকেট কোর্সটা নিয়ে একটু কথা বলছিল, সময় হবে কি? জি জি, বলেন ভাই। জি, আপনারা অটোকেটটা কি সম্পূর্ণ আলাদা কোর্স হিসেবে কাউন্ট করতেছেন নাকি ফুল কোর্সের সাথে কাউন্ট করতেছেন? না, আমাদের অটোক্যাডের জন্য আলাদা একটা কোর্স আছে, এটা ফুল অটোক্যাড শিখাবে সেখানে। হ্যাঁ, জি আর এই কোর্সের সাথে আমরা 3টা থেকে 4টা ক্লাস নিয়ে থাকি, যেটা আপনার যদি বেসিক থেকে মোটামুটি কাজ করার মতো আপনার পরিবেশ তৈরি করে দিই আমরা। আরো যদি অ্যাডভান্স লেভেলে করতে চান, তাহলে আপনি কোর্স করবেন বা ইউটিউব দেখবেন বা আপনি আপনার মতো করে শিখবেন, পেরে যাবেন। আর এই কোর্স করলে মোটামুটি ইনস্টল সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে আপনি নিজে নিজে এসএলডি ইএলডি করতে পারবেন। এই এটা ফ্রি আমরা এই কোর্সের মাধ্যমে দিয়ে থাকি, কেমন? এই যে আপনি এতক্ষণ যে বক্তব্যগুলো দিলেন সবগুলোই ইম্পর্টেন্ট, এবং অটোকেটটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি চাকরিগত অবস্থায় এটা ফিল করতেছি যে অটোকেট আমরা না জানার কারণে বাইরে থেকে করাতে হচ্ছে বা অন্যদের সাহায্য নিতে হচ্ছে, যেটা আমাদের জন্য ইঞ্জিনিয়ারের জন্য একটা ব্যাড রেকর্ড। তো আমি চাই যেন সবাই অটোকেটটা সম্পর্কে আইডিয়া নেয় এবং অটোকেটটা প্র্যাকটিস করে রেগুলার। তো আমরা অটোকেটের ব্যাপারে কিভাবে কি করতে পারি একটু হয়তো বিস্তারিত আলোচনা করবো পরে। তো আপনি একটু বেসিক আইডিয়া দিবেন আর একটু। না, আইডিয়া বলতে কি, আমরা তো এই কোর্সে আপনি যেটা বলেছেন, আমি তো দীর্ঘদিন চাকরি করেছি। হ্যাঁ, গ্রুপ কোম্পানিতে আমি 12 বছর চাকরি করেছি এবং সিনিয়র পজিশনে চাকরি করেছি আমি। তো আমি এখানে ফিল করেছি যে শুধু নিয়ম নীতি জানলে হবে না, জেনে তো এটা আমাকে খাতা কলমে দিতে হবে। সেই জন্য এই কোর্সে কিন্তু আমি অটোক্যাড যুক্ত করেছি, কেমন? তো জি অটোক্যাডটা ফ্রি এবং টোটালি অনেক সুন্দর ক্লাস হয়। আপনি এখানে এই কোর্স করলে বিভিন্ন নিয়ম নীতিও শিখতে পারছে এবং অটোক্যাডও শিখতে পারছে। তারপরে ভাই, শিক্ষার তো ইঞ্জিনিয়ারিং লাইনে শেষ নাই, শেষ বলে কোনো কথা নাই। আপনি যদি আরো কিছু করতে চান, তাহলে আপনাকে ওই কোর্সের উপরে আপনাকে একটু সময় দিতে হবে। ইউটিউব থেকেও আপনি অনেক কিছু নিতে পারবেন। আপনি
যারা জানে তাদের কাছ থেকে নিতে হবে, আমরা কোর্সই করতে হবে বিষয়টা এরকম। আর যদি ফ্রিতে আপনি শিখতে চান তাহলে আমাদের এখানে দেখেন, এই যে আপনার জন্য আমি এটা ওপেন করেছি, এখানে অটোক্যাডের সিরিজ ভাবে আমাদের দেওয়া আছে একদম বাংলায়, ঠিক আছে? এই যে কোর্স পার্ট 4, 3, 2, 1, এভাবে আমাদের টোটাল অটোক্যাড কোর্সটাকে আমরা এখানে নিয়ে আসতেছি ফ্রিতে, ঠিক আছে? জাস্ট একটা ত্রিভুজকে এক্সপ্লোর হ্যাঁ, করে নিতে এবং পারবেন সেটাকে আপনারা কপি এখান থেকে, করে আমরা আপনারা হেল্প নিতে পারবেন, এই যে অ্যাডভান্টেজ বিডি থেকে নিতে পারবেন আপনি এটা এখান থেকে একদম বাংলায়, মানে খুব সহজভাবে ইলেকট্রিক্যালের জন্য। অটোক্যাড তো অনেক আছে, শুধু এটা ইলেকট্রিক্যালের জন্য আমরা তৈরি করতেছি। কেমন? তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।